ওকে, ইউনিট 2 ইউনিট 1 অর্গানিক কেমিস্ট্রি আমি যদি ছোট্টভাবে বলি আর কি, সত্যি কথা বলতে এভরিথিং ইজ কো রিলেটেড। ঠিক আছে, এই যে আমি ইউনিট 1-এ যে অনেকগুলা রিয়াকশন পড়াইছিলাম, এডিশন, এলিমিনেশন, সাবস্টিটিউশন, অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, দোজ উইল অ্যাক্ট as basically what like a foundation for unit 2 organic chemistry. কারণ সত্যি কথা বলতে unit 2 organic chemistry is just, it's basically just like a, what can I say, like a succession of unit 1 organic chemistry. Unit 1-এ আমরা হয়তো বা জাস্ট অ্যালকিনস পড়ছিলাম আর কিছু অ্যালকিন এগুলা কিছু পড়ছিলাম, তাই না? এই ইউনিট 2টাও সেম জিনিস পড়বো, ইজ জাস্ট দ্যাট আ লিটল বিট মোর ডিটেলস, আর কিছু না। সাথে দুইটা নতুন নতুন টপিক আছে, ওইটা আমরা শিখবো। এই হলো কথা। এনিওয়েজ, আমরা যদি ইয়ে করি, যে কথা বলি, ফর এক্সাম্পল লেটস সে, দাঁড়াও, কি হলো, আমরা যদি বলি, তো প্রথমত আমরা আবার একটা রিক্যাপ দিই যে হাউ মেনি টাইপস অফ রিয়াকশনস আর দেয়ার ইন দ্য ফিল্ড অফ অর্গানিক কেমিস্ট্রি। প্রথমত আমরা দেখেছিলাম ওই যে ইউনিট 1-এর কেমিস্ট্রি অর্গানিকে, যে এডিশন আছে, এলিমিনেশন আছে, সাবস্টিটিউশন আছে, অক্সিডেশন আছে, রিডাকশন আছে, হাইড্রোলাইসিস আছে, পলিমারাইজেশন আছে, তাই না? এখন এখানে একটা জিনিস বলবো, সেটা হইতেছে দ্যাট আমরা এগুলো একটু রিয়াকশনগুলো একটু ঠান্ডা মাথায় দেখি, জাস্ট রিক্যাপ আর কি। অ্যাডিশন রিয়াকশনে কি হয়? দুইটা রিয়াক্ট্যান্টস বেসিক্যালি রিয়াক্ট করে, রিয়াক্ট করার পরে যে প্রোডাক্ট তৈরি করে, ওটাই এডিটিভ প্রোডাক্ট বলা হয়। এখানে এডিশন বলা হইতেছে কারণ এখানে কিন্তু দেখবা কোনো রিয়াক্ট্যান্টের এলিমেন্ট কিন্তু এখানে লস্ট হইতেছে না বাই প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে? যতগুলো রিয়াক্ট্যান্ট আছে সবগুলো একসাথে রিয়াক্ট করে এই এডিটিভ প্রোডাক্টটা তৈরি করতেছে। সো দের ইজ নো লস হিয়ার, এর জন্য এটাকে এডিশন বলা হইতেছে। ঠিক আছে, কিছু এক্সাম্পল দেখো, অ্যালকিনের সঙ্গে ব্রোমিন রিয়েক্ট করলে কি তৈরি হয়, সবগুলো অ্যালকিনের সঙ্গে ওরা দেখাইছে আর কি। এটা তোমরা ইউনিট 1 অর্গানিকেও দেখছো, নো রকেট সায়েন্স। তারপরে হইতেছে এলিমিনেশন রিয়াকশন। নামটাই কি বলতেছে, এলিমিনেট, তার মানে কি কিছু একটা জিনিস এলিমিনেট হবে, তাই না? দিজ আর ইউজুয়ালি আইডেন্টিফাইড বাই ওয়ান অর টু রিয়াক্টেন্টস forming more products. The product often includes an alkene and a smaller molecule that has been eliminated from the molecule. এখন এখানে একটা জিনিস দেখো তো, এখানে আমাদের মেইন এখান থেকে কোন স্মলার মলিকিউলটা এলিমিনেট হয়ে যাচ্ছে তুমি যদি বলো, এখান থেকে আমরা বুঝতে পারবো যে এখান থেকে একটা এইচ আর এখান থেকে বিআর, ঠিক আছে? এখান থেকে এইচ বিআরটা বেসিক্যালি তোমার একটা স্মল মলিকিউল আর কি বলতে পারো, এলিমিনেট হয়ে যাচ্ছে। এই এইচটা গিয়ে ওইচ মাইনাসের সঙ্গে লাগতেছে, আর এই বিআর মাইনাস তো এখানে আসছে, ঠিক আছে? তার মানে কি আমরা বলতে পারি এই এইচ বিআর ইজ দ্য স্মলার মলিকিউল দ্যাট হ্যাজ বিন এলিমিনেটেড ফ্রম দিস রিয়াক্টেন্ট মলিকিউল, ঠিক আছে? নামটাই বলে দেয় যে কি হবে না হবে, ঠিক আছে? দ্য নেম স্পিক্স ফর ইটসেলফ। সো নামগুলা যদি বুঝতে পারো নামগুলোর অর্থ কি, ইন আ সেন্স রিয়াকশন গুলা তুমি চাইলে যদি ভুলেও যাও, তুমি ইজিলি নিজে নিজে ফর্মুলেট করতে পারবা। তারপর হইতেছে সাবস্টিটিউশন রিয়াকশনের কথা। এটা যদি বলি, what is a substitution reaction? An atom or group of atoms in a compound is replaced by another atom or group of atoms. For example, তোমার কাছে এটা আছে মনে করো, একটা হ্যালোজেন অ্যালকিন তোমার অ্যালকোহলের সঙ্গে রিয়েক্ট করতেছে, রিয়েক্ট করে তৈরি করতেছে তোমার সরি অ্যালকোহল না, সরি পানির সঙ্গে রিয়েক্ট করতেছে। তারপরে কি তৈরি করতেছে, C2H5OH, ঠিক আছে? অ্যালকোহল তৈরি করতেছে। এটা তো আমরা দেখছিলাম ওই কি বলে হ্যালোজেন অ্যালকিনের ইয়েতে, বাট মানে ওই যে ইউনিট 1-এ দেখছিলাম আর কি। বাট দেন এগেইন জাস্ট একটা আবার একটা রিক্যাপ দেখে নাও, যে হ্যালোজেন অ্যালকেনের সঙ্গে তুমি ওই যে আমরা পড়ছিলাম না যে ইথানলিক, কি পড়ছিলাম, ইথানলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি তখন কি হয়, তখন এই ওইচটা বেসিক্যালি তোমার এখান থেকে আসে এবং ইউনো তৈরি করে, ঠিক আছে? ইয়ে তৈরি করে, কি বলে, অ্যালকোহল তৈরি করে। আর Na+টা বেসিক্যালি তোমার স্পেকটেটর আয়ন থাকে, তো তো এখান থেকে স্পেকটেটর আয়ন চলে যায়। This can involve the loss of hydrogen or the gain of oxygen. Oxidation reaction তো তোমরা জানো, যেখানে বেসিক্যালি লস অফ ইলেকট্রন হয় কিংবা গেইন অফ অক্সিজেন হয় কিংবা লস অফ হাইড্রোজেন হয়। ওই যে আমরা অক্সিডেশন রিয়াকশন চ্যাপ্টারে পড়ছিলাম, তাই না? এটা কোনো তো নতুন কিছু না। এটাকে কি বলা হয়, আমরা পড়ছিলাম অ্যাক্টিভ অক্সিজেন। অ্যাক্টিভ অক্সিজেনটা কোথা থেকে আসে? অক্সিডাইজিং এজেন্ট থেকে আসে, ঠিক আছে? আর অক্সিডাইজিং এজেন্টস কিন্তু আমি কি বলে অক্সিডেশন রিয়াকশন চ্যাপ্টারে বলছিলাম, হোয়াট আর দ্য অক্সিডাইজিং এজেন্টস, পটাশিয়াম ডাইক্রোমেট 6, ফেলিং সলিউশন, টলেন্স রিয়েজেন্ট, এগুলো আমরা আগেই শিখছিলাম, তাই না? এগুলো জাস্ট এখন একটা রিক্যাপের মতো হইতেছে। রিডাকশন রিয়াকশন ইজ জাস্ট দি অপোজিট অফ অক্সিডেশন রিয়াকশন, অ্যান্ড উই অল নো এজ কেমিস্ট্রিতে একটা মাত্র আছে, কি সেটা? লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট, ঠিক আছে? একটা মাত্র, সরি এটা ভুল বলছে ওরা, এটা রিডিউসিং এজেন্ট হবে, ফুল সরি, পুরো রিডিউসিং এজেন্ট হবে, এটা একটু ফিক্স করে নেবা, ঠিক আছে?
রিডিউসিং এজেন্ট, এটা রিডিউসিং এজেন্ট হবে, এটা অক্সিডাইজিং এজেন্ট হবে না। So this can involve the gain of hydrogen or the loss of oxygen. A reactant is reduced by another chemical species. This can often be completed using a catalyst and a small reactant molecule such as H2 or HCl. এই যে H2 টা আছে না, এই H2 টা কিন্তু লিথিয়াম টেট্রাহাইড্রেট ও অ্যালুমিনেট থেকে আসে, ঠিক আছে, এই যে অ্যাক্টিভ হাইড্রোজেন যেটা। ওকে, তো এটা হইতেছে রিডাকশন রিঅ্যাকশন, যেটা বুঝতেই পারতেছো কি হয়। হাইড্রোলাইসিস কি? হাইড্রোলাইসিস তো সাজেস্টই করে, হাইড্রো মানে কি পানি, লাইসিস মানে কি ব্রেকিং, মানে পানি দিয়ে কোনো জিনিস স্প্লিট করা, তাই তো। সো উই আর বেসিক্যালি ওয়াটার ইজ বিং ইউজ টু স্প্লিট আ কম্পাউন্ড, এন্ড হোয়াট ইজ দ্য কম্পাউন্ড হিয়ার? CH3Cl ইজ দ্য কম্পাউন্ড। তো এখানে কি হয়, এই এইচ টোর থেকে আমরা জানি এইচ প্লাস আর ওইচ মাইনাস দিয়ে তৈরি, তাই না। ওইচ মাইনাসটা কি এখানে লাগবে, আর এইচ প্লাসটা এই Cl মাইনাসের সঙ্গে লেগে বাই প্রোডাক্ট HCl টক্সিক গ্যাস তৈরি করবে, ঠিক আছে। তো দেখো দেয়ার আর টু ওয়েজ ইউ ক্যান প্রডিউস অ্যালকোহল, আমরা দেখছিলাম এটা ইয়েতে। ফর এক্সাম্পল তোমার, আচ্ছা একটু এক মিনিট দাঁড়াও, 1 মিনিট আর একটু কন্টিনিউ করি। তো এটা তো আশা করি বুঝছো তোমরা হাইড্রোলাইসিস রিঅ্যাকশনে কি হয়। নেক্সট আপ পলিমারাইজেশন রিঅ্যাকশন। আচ্ছা, পলিমারাইজেশন রিঅ্যাকশনে কি হয়, এইখানে একটা জিনিস মনে রাখবা, এএস লেভেলে জাস্ট তোমার এডিশন পলিমারাইজেশন মনে রাখলে হচ্ছে, ঠিক আছে। যদিও এখানে অনেক ধরনের কন্ডেনসেশন পলিমারাইজেশনও আছে তোমার, আমি যদি এটা বলি, লেটস সে কন্ডেনসেশন পলিমারাইজেশন আছে, কিন্তু কন্ডেনসেশন পলিমারাইজেশনের ইয়ে হইতেছে যে এইটা যদিও তোমরা ইয়েতে পড়ছিলা, আইজিসিসি তে পড়ছো, বাট এটা এখন লাগবে না, এসে তোমার বেসিক্যালি জাস্ট এডিশন পলিমারাইজেশন হইলে। এডিশন পলিমারাইজেশন কি? ইটস বেসিক্যালি ওই যে একটা মনোমার থাকে, মনোমারটা কিন্তু তোমার একটা ডাবল বন্ডের ইয়ে একটা মলিকিউল। মেইন কনসেপ্ট অফ পলিমারাইজেশন ইজ প্রিটি সিম্পল। একটা বড় রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল, একটা ছোট রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল, একটা সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্ট কি বলে মলিকিউলকে, অর্গ্যানিক মলিকিউলকে একটা লার্জ ইউনো চেইন অফ মলিকিউলে কনভার্ট করাকেই বেসিক্যালি আমরা পলিমারাইজেশন বলি। যখন লার্জ একটা মলিকিউলে ইয়েতে কনভার্ট হয়ে যায়, ওইটাকে তখন আমরা পলিমার বলে থাকি, ঠিক আছে। আর পলিমারের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু অনেকগুলো রিপিট ইউনিট দিয়ে তৈরি, ঠিক আছে। যেমন এই পলিমারের যদি আমি বলি রিপিট ইউনিট কি, এটা হইতেছে রিপিট ইউনিট, ঠিক আছে। এখন আমাদেরকে কিন্তু ফুল পলিমারটা লিখা লাগবে না, এটা আইজিসিসি তেও দেখছো, আমাদেরকে জাস্ট রিপিটিং ইউনিট মানে যে ইউনিটটা রিপিট হইতেছে, শুধু রিপিট হয়ে হয়ে এইদিকেও এক্সপ্যান্ড হইতেছে, এইদিকেও এক্সপ্যান্ড হইতেছে, এই ইউনিটটা আমরা জাস্ট যদি মনে করো থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে যদি এন সাইনটা দিয়ে দিই, এনটা কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস নাম্বার অফ মলিকিউলস, ঠিক আছে। এখন ইউ ডু নট নো দ্য এক্সাক্ট নাম্বার অফ মলিকিউলস হিয়ার, সো জেনারেলাইজড একটা ফর্মের জন্য আমরা এন এখানে দিয়ে দিই, জাস্ট ফর ক্ল্যারিফিকেশন আর কিছু না। সো এই রিপিটিং ইউনিটটা থার্ড ব্র্যাকেট দিয়ে ড্র করে আমরা এটাই বুঝাই যে এই সাইডেও এক্সপ্যান্ড হয়, এই সাইডেও এক্সপ্যান্ড হয়। সো বেসিক্যালি উই আর রিপ্রেজেন্টিং আ বিগ হোয়াট আ পলিমার মলিকিউল ইন আ সিম্পলিফাইড ওয়ে, দ্যাটস ইট, নাথিং এলস, ঠিক আছে। সো এটা হলো কথা। মোস্টলি তুমি দেখবা যেখানে কার্বন টু কার্বন ডাবল বন্ড আছে, ওইটাকেই ব্রেক ডাউন করে তোমার রিপিট ইউনিটটা তৈরি হয়, ঠিক আছে। মোস্টলি মোস্ট অফ দ্য কেসেস তুমি দেখবা, অ্যাটলিস্ট ইন এস লেভেল, ঠিক আছে। তো এটা মনে রাখবা। আর এটা হয়তোবা আচ্ছা, আমরা কি ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন পড়াইছিলাম ইয়ে কাশিফ? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, হ্যাঁ ভাইয়া মনে পড়াইছিলেন মনে হয়। হ্যাঁ 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 পড়াইছিলাম, বাট কোশ্চেন কি বলে, হোমওয়ার্ক দিছিলেন মোস্ট প্রবাবলি মনে পড়ে যতটুকু। ইয়েস, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন পড়াইছিলাম ওই যে ইউনিট 1 আর কি। বাট এনিওয়েজ, আমি আবার একটা রিক্যাপ দিয়ে দিই, এখানে তো দিয়েছে যেহেতু। প্রথমত রিঅ্যাকশন ইকুয়েশন তো আমরা জানি, ওখানে রিঅ্যাক্টেন্ট থাকে, প্রোডাক্ট থাকে, স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট অনুযায়ী আমরা মোল রেশিওটা মানে দেখি, ওই যে কে কার সাথে রিঅ্যাক্ট করেছে, ওই যে এখানে কত, 1 মোল রিঅ্যাক্ট করতেছে 1 মোল ওয়াটারের সঙ্গে, তাই না, ওরা স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট এটাই বলা হয় আর কি। সো এই ইকুয়েশন দিয়ে বেসিক্যালি আমরা জাস্ট মোল রেশিওটা পাবো, আর কিছু না, টু বি অনেস্ট, কিংবা কে রিঅ্যাক্টেন্ট কে প্রোডাক্ট, দ্যাটস ইট। কিন্তু রিঅ্যাকশনটা আসলে কিভাবে হয় সেটা জানার জন্য আমাদেরকে রিঅ্যাকশন মেকানিজমটা জরুরি, তাই না। এরকমই হইতেছে, এটা লাস্ট ইউনিট 1 এ অর্গানিকে আমরা দেখছিলাম, বাট দেন এগেইন এখানেও যদি দেখি দেখবা that in a reaction mechanism the curly arrow shows the movement of the electron, এটা তো আর জানো। The curly arrows can be single headed, sometimes called fish hook arrows or half curly arrows। half curly arrows বললেও বেটার হয়, ঠিক আছে। এটা কাজ কি? এটা কাজ হইতেছে মুভমেন্ট অফ ইলেকট্রন দেখানো। It's to show the movement of one electron which can occur when a covalent bond undergoes homolytic fission to form টু রেডিক্যালস, ঠিক আছে। আমরা মনে আছে ওই যে যে স্পিসিস এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রনস আছে, ওই স্পিসিস গুলোকে কি বলি আমরা? রেডিক্যালস বলে থাকি,
ঠিক আছে? সো টু রেডিক্যালস টার্মিনেট ফর্মিং আ কোভ্যালেন্ট বন্ড ইন দ্য প্রসেস। ঠিক আছে? আচ্ছা, হোমোলাইটিক ফিশন আর হেটারোলাইটিক ফিশনের মধ্যে পার্থক্য কি? আমি যদি আবার একটা যদি দেখাই, সে ফর ইনস্ট্যান্স এই যে হোমোলাইটিকে কি হয় আর হেটারোলাইটিকে কি হয়? হোমোলাইটিকে তোমার মনে করো দুইটাই মনে করো কি বলে, both of them have the same electronegativity as we all know, যদি বলে থাকি। সো যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি সমান, দাঁড়াও 1 মিনিট, আরেকজন জয়েন করছে। হ্যাঁ, সো যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি দুইটারই সমান, তার মানে কি দুইজনই বেসিক্যালি ইলেকট্রনটা নিবে, তাই না? যখন ব্রেকডাউন হবে, এতে করে দুইজনই কি তৈরি হবে? দুইজনই রেডিকেলে কনভার্ট হবে, কারণ দুইজনেরই কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এটা আমরা হোমোলাইটিক ফিশন বলে জানি। এটা হইতেছে ফার্স্ট স্টেপ ফিশন প্রসেস যেটা। কিংবা আরেকটা হইতেছে হেটারোলাইটিক ফিশন। হেটারোলাইটিকে কি হয়? এটা তো আমরা দেখছিলাম না ইউনিট 1 এ। এখানে মনে করো তোমার HCl যদি থাকে, it's a polar bond, we know that, and it's more electronegative. Cl is more electronegative than hydrogen, so you can easily understand what's going to happen. The more electronegative element is gonna take the what, bonded pair of electrons towards itself, যার ফলে কি হবে, এবার সে পজিটিভ আয়ন তৈরি হবে, আরও তৈরি হয়ে যাবে কি একটা নেগেটিভলি চার্জড অ্যানায়ন। ক্লিয়ার কি বলছি? এখানে কিন্তু কোনো রেডিকেল তৈরি হইতেছে না, কারণ তুমি লক্ষ্য করতে পারতেছো তার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই। এম আই ক্লিয়ার? তার আনপেয়ার্ড ইলেকট্রন নাই বলতে এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে? এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই আর কি মনে করো তোমার কি বলে, এটাকে আমরা আনপেয়ার্ড বলতে পারবো না, কারণ তুমি দেখো এখানে দুইটা ইলেকট্রন আছে। আর এখানে কি হইতেছে, এখানে ইলেকট্রনস গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হইতেছে, ঠিক আছে? এখানেও একটা, এখানেও একটা, সো দ্যাটস ওয়াই আনপেয়ার্ড স্টেটে আছে দুইটাই। সো আনপেয়ার্ড স্টেটে কোনো ইলেকট্রন থাকলে তখন বুঝবো যে এগুলা রেডিক্যাল। আর এখানে কিন্তু লোন পেয়ার আছে, ইউ ক্যানট সে ইটস আ রেডিক্যাল, ইটস আ অ্যানায়ন। ক্লিয়ার? সো এই পার্টটা মনে থাকে যেন, যে হোমোলাইটিকে কি হয় এটা, আর হেটারোলাইটিকে এটা হয়ে থাকে। তারপরে তো বুঝলাম আমাদের রেডিক্যাল তৈরি তাহলে কি বলে, রেডি ফ্রি কি বলে, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনে কি হয়? আমাদের তো দরকার রেডিক্যাল, তাই না? তাহলে হোমোলাইটিক ফিউশন হয়, হেটারোলাইটিক ফিউশন হয় না, ঠিক আছে? কারণ তুমি বুঝতেই পারতেছো এখানে কে রিঅ্যাক্ট করতেছে, Cl2 রিঅ্যাক্ট করতেছে, তাই না? তাহলে Cl2 টা ব্রেক হয় কিভাবে? ওই যে একটু আগে দেখছি ওইভাবে। তো তারপরে কি হয়? তারপরে ওই যে প্রপাগেশন, দ্য রেডিক্যাল এন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড প্রপাগেট এস পার্ট অফ দ্য রিঅ্যাকশন অ্যাজ শোন। তাহলে এই যে তোমার হইছে কি বলে, সিএলটা তৈরি হইছে, এটা পরে প্রপাগেশন ওই CH3 মিথেনের সঙ্গে, যদি মিথেন থাকে, যদি রেডিক্যালটা যদি মিথেন থাকে, সে তখন মনে করো নিউট্রাল রিঅ্যাক্টেন্ট মলিকিউলের সঙ্গে রিঅ্যাক্ট করে, তারপরে এই তো এভাবে একটা চেইন রিঅ্যাকশন তৈরি হয়। টার্মিনেটে কি হয়? টার্মিনেশন প্রসেসে কি হয়? ওই যে প্রত্যেকটা রেডিক্যাল গুলা, ফর এক্সাম্পল প্রত্যেকটা রেডিক্যাল গুলা একসাথে জয়েন করে নিউট্রাল মলিকিউল তৈরি করে, এটা আমরা দেখছিলাম, তাই না? এটা তোমাদের ওই কি বলে অর্গানিকের লেকচার শিটে আছে, ইউনিট 1 অর্গানিক লেকচার শিটে, ওটা দেখে নিও, ঠিক আছে? ভেরি ইজি। আচ্ছা, আরেকটা হইতেছে তোমার মনে করো এটা, the use of single-handed arrow is not required knowledge. Their main use is in free radical reaction which are usually reproducing আচ্ছা, এটা ওরা বলছে আর কি, যে তোমার অ্যারো সাইনটা কিসের জন্য লাগে। যেমন এখানে একটা যদি দেখো, the curly arrows can be double-headed to show the movement of a pair of electrons which can occur when a covalent bond undergoes fission to form a positive and a negative ion. The positive ion is electron deficient and is an electrophile. The negative ion is electron rich and is a nucleophile. The lone pair of electrons attack a positive. আচ্ছা, এটা হইতেছে ওরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের কথা বলতেছে, ঠিক আছে? তারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের কথা বলতেছে। এখানে কি হয় যে সামটাইমস তোমাকে কি করতে হবে, যে এখানে তো মনে করো তুমি এই দেখো ওরা পুরোপুরি সাইন করে না, দেখছো মানে হাফ দিছে, পুরোপুরি দেয় না, ঠিক আছে? যখন রেডিক্যাল, যখন ফিশন হবে তখন তুমি এভাবে দেখাই দিবা, মানে পুরো দেখাই দিবা আর কি, হাফ হাফ এরো দিয়ে বোঝাবা যে ও হাফ নিতেছে, ও হাফ নিতেছে, সিএল সিএল বন্ড যখন বেসিক্যালি ব্রেক হবে, ঠিক আছে? ফিশন প্রসেস যখন দেখো, কিন্তু যখন তুমি দেখাবা একটা নিউক্লিওফাইল যে ইলেকট্রন রিচ অ্যাটাক করতেছে একটা পার্শিয়ালি পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম, কিংবা মনে করো এটা কার্বোকেটায়ন, ঠিক আছে? ওরা এখানে কার্বোকেটায়ন দিয়ে দেখা গেছে, মনে করো পজিটিভলি চার্জ একটা কার্বোকেটায়নকে অ্যাটাক করতেছে, তখন তোমাকে কিন্তু ফুল অ্যারো সাইনটা দেখানো লাগবে, ঠিক আছে? ওরা এই জিনিসটাই বলতেছে, কারণ এখানে কিন্তু বলতে পারো কেউ হাফ হাফ পাইতেছে না, ফুল ইলেকট্রনটাই কিন্তু এখানে যাইতেছে ওই বন্ড তৈরি করার জন্য, তাই না? সো এটা মনে রাখবা। So Carly arrows are a feature of three main types of reaction. We have addition, we have substitution. We saw addition reaction. সাবস্টিটিউশনের কথা তো বললাম একটু আগে, দেখলা তো এই যে এটা আর এটা, ওই এটা আর এটা আর কি, ঠিক আছে? এডিশন রিয়াকশনের কথা যদি বলে থাকি, যখন এডিশন মেকানিজম যখন দেখাবা, তখন এই যে
এই যে এই রিয়াকশন গুলো হয়ে থাকে তখনও তুমি মেকানিজমে এই কার্লি অ্যারোস ইউজ করতে হবে। এনিওয়েজ কার্লি অ্যারোস মেইন কথা হইতেছে সব জায়গায় কোনো মেকানিজম যদি দেখাইতে চাও কোনো রিয়াকশন তখনই তোমাকে কার্লি অ্যারোস দেখাইতে হবে। সেটা হাফ হোক নাকি ফুল হোক সেটা ডিপেন্ড করে দ্য টাইপ অফ মেকানিজম, আর কিছু না। ওকে, elimination reaction তো বললাম, where a small molecule is removed from a larger molecule, for example ethanol reacting with acid to form a small molecule of water which is eliminated। মেইন কথা হইতেছে একটা স্মল মলিকিউল will get eliminated, that's the reason why the reaction is called elimination reaction। ফর এক্সাম্পল ইথানল যখন অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে পানি বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, তার মানে কি পানিটা এলিমিনেট হয়ে চলে গেছে। ঠিক আছে, এটা হলো কথা। তারপরে হচ্ছে বন্ড পোলারিটি এন্ড মেকানিজম। বন্ড পোলারিটি ক্যান বি ইউজ টু সাজেস্ট রিয়াকশন মেকানিজম। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে, এখানে দেখো একটা হাইড্রোজেন অ্যাটম ইন ইথিন ইজ সাবস্টিটিউটেড বাই ক্লোরিন অ্যাটম। ওই যে মনে আছে আমরা পড়ছিলাম কি ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন রিয়াকশন, তাই না? তাহলে ফ্রি রেডিকাল সাবস্টিটিউশনের কি ধরনের ফিশন হয়ে থাকে? তোমার হোমোলাইটিক ফিশন হয়ে থাকে, তাই না? সো এটা মনে রাখবা, কারণ বুঝতেই পারছো ইট ইজ আ হোয়াট, ইটস আ নন পোলার বন্ড। আমরা জানি ইটস আ নন পোলার বন্ড, এবং নন পোলার বন্ডে মোস্টলি হোমোলাইটিক ফিশন হয়ে থাকে, এবং হোমোলাইটিক ফিশনের মাধ্যমে ফ্রি রেডিকেলস তৈরি হয়। রিমেম্বার, ফ্রি রেডিকেলস সাবস্টিটিউশন হওয়ার জন্য যে মেকানিজমটা হবে, এই যে মেকানিজমটা হবে কি দরকার? ফ্রি রেডিকেলস দরকার, এবং একটা মাত্র ওয়ে হইতেছে হোমোলাইটিক ফিশন হইলেই তোমার ফ্রি রেডিকেল তৈরি হবে। যদি হেটারোলাইটিক হইতো তাহলে কিন্তু দেখতা ইয়ে হইতো না, মানে কি বলে ফ্রি রেডিকেল তৈরি হইতো না, অ্যান্ড দেন হেন্সফোর্থ তোমার এই মেকানিজমটা ফলো হইতো না। আচ্ছা, এইখানে দেখো, এখানে আবার উল্টা। এখানে দেখো এই রিঅ্যাক্ট্যান্টটা কিন্তু তোমার কি, ইটস আ পোলার বন্ড। পোলার বন্ডে কি হয়, এটা হেটেরোলাইটিক ফিশন হবে, হোমোলাইটিক ফিশন হবে না। ঠিক আছে, তার মানে কি এবার তোমার কি হবে, এনায়ন আর ক্যাটায়ন, একটার মধ্যে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে আর একটার মধ্যে ইলেকট্রন পেয়ার থাকবে না। মনে আছে একটু আগে দেখাইছিলাম ওই যে HCl এর কথা, একজন পাবে আরেকজন, একজনের কিছু নেই আরেকজনের থাকবে, ওই যে কি বলে তোমার মোর ইলেকট্রোনেগেটিভ ও নিবে। সো যে ইলেকট্রন নিবে সে তো অবশ্যই কি হয়ে যাবে, সে নিউক্লিওফাইল হয়ে যাবে, কারণ সে কি হয়ে যাবে, ইলেকট্রন রিচ হয়ে যাবে। The more electronegative element is the acts as the nucleophile। ঠিক আছে, the more electronegative element and electrophile কে হিসেবে কাজ করতে পারে, the less electronegative element, which is hydrogen here। okay, তারপরে the ethene molecule contains a carbon to carbon double bond which will attract, এটা কিন্তু আমরা পড়ছিলাম মনে আছে ইলেকট্রোফিলিক এডিশন মেকানিজম অ্যালকিন চ্যাপ্টারে, ইউনিট 1 এর অর্গানিকে আমরা কিন্তু এটা পড়ছিলাম কিভাবে হয়, ওই যে মেজর এরপরে মাইনর। কাশিফ মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, সো এই ইলেকট্রোফিলিক এডিশনটা আমরা লাস্ট ইউনিট 1 এ পড়ছিলাম। দেখতেছো তো ইউনিট 2 টা বেসিক্যালি ইউনিট অর্গানিক ইজ জাস্ট অ্যান হোয়াট আ রিক্যাপ অফ এভরিথিং, নাথিং এলস। হ্যালোজেন অ্যালকিনের নেমিং এর কথা যদি বলি, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এগুলো তো আগে দেখছো, জাস্ট আবার একটু দেখে নিবা, নট দ্যাট মাচ অফ আ থিং আর কি। এবং পজিশনটা অবশ্যই আমরা দেখছিলাম ওই ইউনিট 1 এর অর্গানিকে কিভাবে পজিশন অনুযায়ী নেমিং করতে হবে, তাই না? Then we talked about primary, secondary, tertiary halogen। And primary halogen is a halogen which is attached to a carbon that itself is attached to one other alkyl group, right? A secondary halogen alkene is when a halogen is attached to a carbon that itself is attached to two other alkyl group। Tertiary তো বুঝো কোনটা, এই যে primary, secondary, tertiary। ওকে, তো এটা হলো কথা, দেখে নিবা। নিউক্লিওফাইলের কথা যদি বলি, nucleophile is an electron rich species that can donate a pair of electron। A nucleophile means nucleus positive charge loving, as nucleophiles are attracted to positively charged species। নিউক্লিওফিলিক refers to reactions that involve a nucleophile। এটা তো আমরা জানি নিউক্লিওফাইলের যে ডোনেট করতে পারে সে নিজে ইলেকট্রন রিচ থাকবে, তাই না? হাইড্রোক্সাইড আয়ন কিন্তু একটা নিউক্লিওফাইলের এক্সাম্পল, আমরা জানি দ্য নিউক্লিওফাইল ইন দিস রিঅ্যাকশন ইজ দ্য হাইড্রোক্সাইড আয়ন। ঠিক আছে, this reaction is very slow at room temperature, so the reaction mixture is warm। An aqueous solution, এটা আমরা জানি যে মনে আছে বেস ইথানোলিক সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এই ইথানোলিক সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ বেসিক্যালি সোডিয়াম হাইড্রোক্সাইড গেটিং মিক্সড আপ উইথ ইথানল, কি তৈরি করার জন্য, অ্যালকোহল তৈরি করার জন্য, when you react it with what halogen alkene। এই দেখো হ্যালোজেন অ্যালকিল, এই রিঅ্যাকশনটা কিন্তু অনেক ফ্যামিলিয়ার, আমরা দেখছিলাম। দেখো, আর বন্ড এনথালপির ব্যাপারে তো আগে বলা আগেও বলছিলাম যে সিএফ কেন মনে করো, যে স্ট্রঙ্গার দ্য সিএক্স বন্ড দ্য স্লোয়ার দ্য রেট অফ রিঅ্যাকশন, কারণ ও কেন বন্ড এনথালপি বেশি, তাই না? তো যদি বন্ড এনথালপি বেশি থাকে বেশি হিট এনার্জি লাগবে। সো তো বেশি হিট এনার্জি লাগে, তারা বেশি সময় লাগবে না তোমার এটা ব্রেক করার জন্য। সো বেশি সময় যদি যদি লাগে ব্রেক করার জন্য, ইভেনচুয়ালি কি হবে, রেট অফ রিঅ্যাকশন কমে যাবে, তাই না? তার মানে ওর সবচেয়ে স্লোয়েস্ট, তারপরে তার সবচেয়ে ফাস্টেস্ট সিআই এর।
ক্লিয়ার? কারণ তার বন্ড এনথালপি সবচেয়ে কম। ওকে, এইটা মনে রাখবা, এই হলো কথা। এটা তো জানো পার্শিয়াল আর ফুললি ফর্মাল নেগেটিভ এগুলো আগেও বলছিলাম। আহ, এটা ইয়ে নাই, মানে নতুন কিছু না আর কি। রিয়াকশন উইথ ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে আমি যদি বলি, প্রথমত ওয়াটার মলিকিউল একটা উইক নিউক্লিওফাইল, ঠিক আছে, বাট ইট উইল ইভেন্চুয়ালি সাবস্টিটিউট ফর দি হ্যালোজেন। দিস অকার্স মাচ মোর স্লোলি কম্পেয়ার্ড টু when aqueous sodium hydroxide is basically used. সো প্রথমত এখানে একটা জিনিস দেখো, an alcohol is produced, ঠিক আছে, Rx plus water, you have ROH, H plus and X minus, ঠিক আছে। তো এটা জাস্ট একটা জেনারেলাইজ ফর্ম দিচ্ছে আর কি, যে পানির সঙ্গে তুমি হ্যালোজেন অ্যালকেন রিয়েক্ট করলে কি তৈরি হয়? অ্যালকোহল। আমি বারবার বলতেছি, দেখো অ্যালকোহল তৈরি করার কত ওয়ে আছে, একটা হইতেছে এইটা, দেখছো? একটু আগে আমরা আর একটা দেখছিলাম, কি সেটা? হাইড্রোলেস হ্যালোজেন অ্যালকেনকে ইথানলিক কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়েক্ট করে অ্যালকোহল তৈরি করতে। তো there are two ways you can produce alcohol. Is there any other way you can produce? Maybe, I guess আরো আছে, আমরা দেখবো। এটা না, না, এই দুইটা ওয়ে আছে, মেইনলি এই দুইটাই ওয়ে। একটা হইতেছে কি, তোমার একটা হইতেছে তোমার ওই যে ইথানলিক দিয়ে ওইটা, আর একটা হচ্ছে পানির সঙ্গে, ঠিক আছে? কি বলছি? তারপরে, if silver nitrate solution in ethanol is added to the solution, the silver ions will react with halide ions as soon as they form, giving a silver halide precipitate. এটা কিন্তু আমরা আইজিসিসি তে পড়ছিলাম, মনে আছে? ক্রিম প্রেসিপিটেট, ইয়েলো প্রেসিপিটেট, তাই না? ক্রিম প্রেসিপিটেট, হোয়াইট, ইয়েলো, পড়ছিলাম আমরা এটা। এটা এটা কি টেস্ট অফ হ্যালাইডের ক্ষেত্রে আমরা পড়ছিলাম। ক্রিম দিলে কি বোঝায়? হোয়াইট দিলে কি বোঝায়? HCl। ইয়েলো দিয়ে কি বোঝায়? AgI। আর ক্রিমটা কি বুঝাইতো? AgBr, তাই না? সো কালার্স গুলো মনে রাখবা। আর এই যে টেস্ট অফ হ্যালাইডটা এখানে মনে রাখবো। যদি আমরা টেস্ট এটা দেখছিলাম ইয়েতে, কি বলে, লাস্ট ইয়েতে, ইয়েতে দেখছিলাম আর কি, কি বলে, একটা চ্যাপ্টারে হয়তো বা দেখছিলাম, ইফ আই এম নট রং, টেস্ট গুলা। সো ইন আ সেন্স বলতে পারো তোমার দিস ইজ দ্য টেস্ট অফ হ্যালাইড। তারপরে হইতেছে ফর্মেশন অফ নাইট্রাইল, যেটা এখানে যদি আমি বলি, প্রথমত হইতেছে the nucleophile in this reaction is the cyanide ion. An ethanolic solution of potassium cyanide is heated under reflux with the halogen alkane. তোমাকে যদি প্রোপেন নাইট্রাইল বানাইতে বলে, তখন তুমি বলতে পারো কি করবা? হ্যালোজেন অ্যালকেনের সঙ্গে তুমি কি করবা? পটাশিয়াম সাইনাইড এড করবা। দ্য অনলি ওয়ে টু মেক নাইট্রাইল ইজ দিস ওয়ে। এম আই ক্লিয়ার? এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, তোমরা লক্ষ্য করে দেখছো সাইনাইডের কিন্তু একটা কার্বন অ্যাটম আছে। এখানে কয়টা ছিল? দুইটা কার্বন অ্যাটম ছিল, তাই না? তাহলে this doesn't this act as a reaction in which you can also extend the carbon chain, তাই না? একদিকে মনে করো তুমি তোমার নাইট্রাল পাইতেছো, অন্যদিকে মনে করো তোমার কার্বন চেইনটাও এক্সপ্যান্ড হইতেছে, তাই না? ওই সাইনাইডের গ্রুপের কার্বনের সঙ্গে অ্যাড করে কিন্তু দেখো এখন টোটাল কয়টা কার্বন হয়ে গেছে? একটা, দুইটা, তিনটা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো সময় অর্গানিক সিনথেসিস কিছু রিয়াকশন আসে, মেইনলি এটুতে আসে, বাট এসেও কোনো সময় আসে, তখন যদি তোমার যদি রিকোয়ারমেন্ট থাকে যে ভাইয়া আমাকে তো বলছে যে আহ, মনে করো তোমার ব্রোমোইথিন দেওয়া, ঠিক আছে, তোমার তো দরকার মনে করো প্রোপিন কিংবা বিউটেইন, তাই না? তখন কি করবা? তো যদি প্রোপিন চায়, তাহলে বুঝতেই পারতেছো কিভাবে তুমি কার্বন চেইনটা এক্সটেন্ড করতে পারবা। তুমি একটা সুইটেবল, কি বলে, হাইড্রোজেন সাইনাইড এড করবা, এড কইরা তুমি এটাকে প্রথমে এভাবে কনভার্ট করবা, মানে নাইট্রাইলে কনভার্ট করবা, তারপরে অন্য কিছু করবা। কিন্তু নাইট্রাইলে কনভার্ট করার মূল অবজেক্টিভটা তোমার কি ছিল? মূল অবজেক্টিভটা ছিল কার্বন চেইনটা এক্সপ্যান্ড করে তুমি প্রোপেনে নিয়ে গেছো, তাই না? তারপরে যেটা করার করতে পারো তুমি, তোমাকে যেটা বলছে আর কি তৈরি করতে, ওইটা তৈরি করবো, ঠিক আছে? সো আমি আসলে সত্যি কথা বলতে এখানে বলতেছি, মানে মেইন কথা বলতেছি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস রিয়াকশন। ইটস নট, দ্য পারপাস ইজ নট অনলি টু প্রডিউস নাইট্রাইল, but the purpose is also to what? Increase the or extend the carbon chain by adding an extra carbon atom. Okay, so এটা মনে রাখবা। This reaction can therefore be used by chemists to make a compound with, এই যে বললাম না, with one more carbon atom than the best available organic starting material। যেটা বললাম, best organic available starting material যদি ব্রোমোইথিন থাকে, বাট তোমার লাগবে এমন একটা কম্পাউন্ড যেটার মধ্যে তিনটা কার্বন আছে, তখন কি করবা? এই রিয়াকশনের মাধ্যমে কার্বন চেইনটা এক্সটেন্ড করে নিবা। ক্লিয়ার? সো এটাই হলো কথা। তারপরে হইতেছে ফরমেশন অফ প্রাইমারি অ্যামিন বাই রিয়াকশন উইথ অ্যামোনিয়া। ওয়েল এগেইন আরেকটা ওয়ে, তুমি যদি ওই দেখো হ্যালোজেন অ্যালকিনের সঙ্গে কতগুলো রিয়াকশন,
অ্যামিনের সঙ্গে রিয়েক্ট করে তুমি অ্যামোনিয়ার সঙ্গে রিয়েক্ট করে তুমি অ্যামিন তৈরি করতে পারবা। আবার ওই সেম সাইনাইডের সঙ্গে রিয়েক্ট করে নাইট্রাইল তৈরি করতে পারবা। সো অ্যালকোহল কয়টা কিভাবে তৈরি হয় এই দুইটা মনে রাখবা। হ্যালোজেন অ্যালকিন থেকে তুমি কিভাবে নাইট্রাইল এবং কিভাবে অ্যামিনস তৈরি করতে পারো এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা রিয়াকশন গুরুত্বপূর্ণ অ্যালং উইথ দ্য কন্ডিশন। আই এম টেলিং এগেন এন্ড এগেন, হিট আন্ডার রিফ্লাক্স, ইথানোলিক সলিউশন অফ পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে? কারণ যদি কেসিএন শুধু লিখো তাহলে কিন্তু মার্ক পাবা না। ইথানোলিক সলিউশনটা লিখতে হবে, কারণ কন্ডিশনস ম্যাটার ইন কেমিস্ট্রি। একটা কন্ডিশন বদলাই গেলে কিন্তু তুমি তোমার ডিজায়ার্ড প্রোডাক্টটা পাবা না। বারবার বলতেছি, ক্লিয়ার? তারপরে হইতেছে এই তো এটা অ্যামোনিয়ার সঙ্গে রিয়াক্ট করে ইথানোলিক, এখানেও কিন্তু ইথানোলিক সলিউশন অফ এক্সেস অ্যামোনিয়া ইজ হিটেড আন্ডার প্রেসার উইথ আ প্রাইমারি হ্যালোজেন অ্যালকিন। একটা জিনিস মনে রাখবা, যদি হ্যালোজেন অ্যালকেনটা 1 ডিগ্রি কিংবা প্রাইমারি থাকে তাহলে এমিনটাও কিন্তু প্রাইমারি থাকবে। যদি তোমার সেকেন্ডারি থাকে তাহলে এমিনটা কি হবে? সেকেন্ডারি হবে। ক্লিয়ার? টারশিয়ারি থাকলে বুঝতেই পারতেছো এটা টারশিয়ারি হবে। বুঝছো? বুঝতে পারতেছো কি বলছি? ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ হ্যালোজেন অ্যালকিন ইউ আর রিঅ্যাক্টিং উইথ অ্যামোনিয়া। ওকে? নাথিং এলস। তারপরে হইতেছে অ্যালকিন। অ্যালকিন তুমি কি অ্যালকিনটাও কিন্তু তুমি চাইলে হ্যালোজেন অ্যালকিন থেকে তৈরি করতে পারো। ওয়েল অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি ওয়েজ, দিস ইজ দ্য মোস্ট পপুলার ওয়ে how you can produce alkene in AS level chemistry, that is using a halogen alkene। কি? ইথানোলিক সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করা যদি, তাহলে যেটা তৈরি হবে একটা অবভিয়াসলি হিট আন্ডার রিফ্লাক্স। হিট মানে কিন্তু এখানে হিট আন্ডার রিফ্লাক্স বলতেছে, ঠিক আছে? তো কি হবে বুঝতেই পারতেছো তোমার কি হবে? তোমার they are heated with alcohol causing the CX bond to break heterolytically, forming an X ion and leaving an alkene as an organic product। তাহলে ওই যে এই যে CX বন্ডটা আছে না, এই CX বন্ডটা হেটারোলাইটিক্যালি বেসিক্যালি ব্রেকডাউন হবে। হেটারোলাইটিক্যালি বলতে কি, এখানে হ্যালোজেন অ্যালকেন তোমার ইয়ে না, হচ্ছে কি ব্রোমিনটা তোমার বেশি ইলেকট্রোনেগেটিভ না কার্বনের চেয়ে। সো সে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস নিয়ে নিবে, নিয়ে ব্রেকডাউন হয়ে যাবে, অ্যান্ড দেন ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড তোমার কি অ্যালকিন তৈরি হবে। ওখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, এন্ড দেন আস্তে আস্তে এটা তৈরি হবে, এন্ড দেন এখান থেকে তোমার এটা ব্রেকডাউন হবে, এন এটা বেসিক্যালি বিআর এর সঙ্গে জয়েন হবে। এই যে দেখতে পাচ্ছ এন এ বিআর। ওকে? আর লাস্টের দিকে পানি তৈরি হবে এইচ প্লাস আর ওইচ দিয়ে, ঠিক আছে? সো এটা হলো কথা। ওরা আর কি এখানে মনে করো আয়নিক ফর্মে দিছে, বাট ইভেনচুয়ালি তোমার মেইন প্রোডাক্ট কিন্তু NaBr আর ওয়াটার তৈরি হবে। তোমার জন্য বেস্ট আইডিয়া থাকবে, রিকমেন্ডেশন থাকবে এই জেনারেল ফর্মটা মনে রাখতে। ওকে? এটা হলো কথা। তারপরে হইতেছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এইটা তো বুঝতেই পারতেছো, একটা নিউক্লিওফাইল অ্যাটাক করে in a carbon atom which carries a partial positive charge, an atom that is a partial negative charge is replaced by the nucleophile। এই যে আমরা তো জানি এটা, তাই না? যেটা partial positive চার্জ থাকে আর একটা partial নেগেটিভ কোনটা থাকে? obviously the halogen which is high electronegativity, and carbon obviously is partial positive considering it is lower electronegativity। এগুলো তোমরা আগে দেখছো, বললাম আর কি। দেখো নিউক্লিওফাইলটা সব সময় কিন্তু তোমার পার্শিয়াল পার্শিয়ালি পজিটিভলি চার্জ কার্বন অ্যাটমের সঙ্গে কে অ্যাটাক করবে, আর কিছু না। আর আমি যদি সিবিআর বন্ডের কথা বলি, তো এখানে তোমার কি বলে এই বন্ডটা, যেই অ্যাটাক করবে তখনই বেসিক্যালি বলতে পারো বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনসটা হেটারোলাইটিক্যালি কি হবে, ব্রোমিনের কাছে চলে যাবে এবং হেটারোলাইটিক্যালি এটা ব্রেকডাউন হবে, ঠিক আছে? ব্রেকডাউন হওয়ার পর এখানে যে একটা ভ্যাকিউম তৈরি হয়, এই ভ্যাকিউমটা মনে করো OH রিপ্লেস করবে, আর বিআর তো এখানে চলে আসে, তাই না? এটা হলো কথা। অ্যামোনিয়ার কিন্তু লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, সো ইন আ সেন্স এটাও কিন্তু কি হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এ যাবে। সো এই দেখো অ্যামোনিয়া রিঅ্যাক্ট করবে, সেম সেম দেখছো অ্যামোনিয়া আবার ওই পার্শিয়াল পজিটিভ রিঅ্যাক্ট করবে, হাইড্রোলাইটিক্যালি হ্যালোজেনটা মানে ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়। আচ্ছা এখানে আরেকটা স্টেপ হয়। কেন এখানে আরেকটা স্টেপ হয়? কারণ এখানে দেখো NH3 আছে, তাই না? এমিন তৈরি করার জন্য তো একটা হাইড্রোজেন কি চলে যেতে হবে, তাই না? সো এখানে দেখবা একটা হাইড্রোজেনের তোমার কি বলবো কি হয়, a second molecule of NH3 acts as a base and removes the proton। সো এই যে অ্যামোনিয়াটা লাগছে না, তখন লাগার পরে ও কি করে, ও বেস হিসেবে কাজ করে। আচ্ছা আমরা জানি অ্যাসিড ইজ আ প্রোটন ডোনর, ঠিক আছে? আর বেস ইজ আ প্রোটন অ্যাকসেপ্টর। এটা হয়তোবা তোমরা দেখছো IGCSE তে ব্রনস্টেড লোরি থিওরি। ওকে? অ্যাসিড চ্যাপ্টারে পড়ছিলা তোমরা ব্রনস্টেড লোরি থিওরিতে, এটা আমরা দেখছিলাম অ্যাসিড ইজ আ প্রোটন ডোনার, বেস ইজ আ প্রোটন অ্যাকসেপ্টর। এখানে কি হয় যে এখানে এক্সেস অ্যামোনিয়া যখন আমরা ইউজ করি তখন
লাগার পরে সেকেন্ড স্টেপে অ্যামোনিয়াটা বেস হিসেবে কাজ করে, যার ফলে বলতে পারো এই হাইড্রোজেনের কি করে, সে কি করে, তোমার বলতে পারো হাইড্রোজেনটা কি করে, মানে আমি কি ভুল বলছি? না, না, ঠিক আছে। সেকেন্ড মলিকিউল অ্যাকসেস দ্য বেস এন্ড রিমুভস দ্য, ও হ্যাঁ, ঠিক আছে। তাহলে ও বেস হিসেবে কাজ করে এবং কি করে এই প্রোটনটা বেসিক্যালি সে অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে? তো যেহেতু এখানে এক্সেস অ্যামোনিয়া, এইজন্য এখানে তোমার সেকেন্ড মলিকিউলটা আসছে। ব্যাপারটা বুঝছো কি বলছি? এখানে তো অনেকগুলো অ্যামোনিয়া মলিকিউল আছে। মনে করো একটা অ্যামোনিয়া মলিকিউল এই প্রথম স্টেপের মাধ্যমে জয়েন করছে। জয়েন করার পরে আরেকটা দেখলা বেস হিসেবে কাজ করতেছে। বেস হিসেবে কি করে? বেস ইজ আ প্রোটন অ্যাকসেপ্টর। তার মানে কি? ও যেটা লাগছে ওইটার যেকোনো একটা H+ কিংবা হাইড্রোজেন কি হবে? প্রোটন হিসেবে এই অ্যামোনিয়াটা নিয়ে নিবে। সো ইভেনচুয়ালি তোমার কি হবে দেখো, অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে NH4+, আর অন্যদিকে তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট এমিনটা তৈরি হয়ে যাবে। আর মাঝখানে যে তোমার ওই কি বলে বাই প্রোডাক্ট হিসেবে যে হ্যালোজেনটা বের হয়ে আসছিল, ওই হ্যালোজেনটা বেসিক্যালি বাইরে থাকবে। ঠিক আছে? সো এইটা হইল কথা। তারপরে হইতেছে হ্যালোজেন অ্যালকিন হাইড্রোলিসিস। রেট অফ হাইড্রোলিসিস মেজার করার ক্ষেত্রে এটা হয়তোবা আমি ইউনিট 1-এই পড়াইছিলাম, নতুন কিছু না আর কি। এখানে ওই যে সিলভার নাইট্রেট সলিউশন আমরা দেই, তিনটা টেস্ট টিউব আমরা মেক ডাউন করি, এই যে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড একটু আগে দেখছিলাম আর কি। তিনটা টেস্ট টিউব আমরা ওয়াটার বাতি 50°C সেট আপ করি। তারপরে উইথ ইথানল অ্যান্ড অ্যাসিডিফাইড সিলভার নাইট্রেট সলিউশন। অ্যাসিডিফাইড অবশ্যই, কারণ অ্যাসিডিফাইড হইতেছে, আমি একটা জিনিস বলি, কারণ এই যে ক্লোরাইড কিন্তু হোয়াইট প্রিসিপিটেট দেয়। কার্বনেট আয়ন আছে কি, ঠিক আছে, কিংবা মনে করো সালফেট আয়ন আছে, এরাও কিন্তু হোয়াইট প্রিসিপিটেট দেয়। এদেরকে রিমুভ করার জন্য আমরা প্রথমে কিন্তু অ্যাসিড দিয়ে থাকি, তারপরে সিলভার নাইট্রেট দিই, ঠিক আছে, যাতে করে যখন হোয়াইট প্রিসিপিটেটটা তৈরি হবে তখন আমরা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটা ক্লোরাইড হ্যালোজেন অ্যালকেনের জন্য তৈরি হয়েছে, নট ফর দ্য প্রেসেন্স অফ কার্বনেট অর সালফেট আয়ন। ক্লিয়ার? সো এটা মনে রাখবা। তারপরে আমরা কি করবো, অ্যাড আ ফিউ ড্রপস অফ ক্লোরো অ্যালকিন, হ্যালোজেন অ্যালকিন অ্যান্ড প্রত্যেকটা টেস্ট টিউবে দিবা আর কি, এবং স্টপ ওয়াচ শুরু করবা। অ্যান্ড দেন ইউ রেকর্ড দ্য টাইম ইট টেক্স ফর দ্য প্রেসিপিটেট টু ফর্ম। প্রেসিপিটেট তো জানো কালার হোয়াইট, ক্রিম, পেল, ঠিক আছে। দ্য প্রেসিপিটেট উইল ফর্ম অ্যাজ দ্য রিয়াকশন প্রগ্রেস অ্যান্ড দ্য হ্যালাইড আয়ন্স আর ফর্ম। এখন মেইন কথা হইতেছে দ্য রেট অফ ফরমেশন of these PPTs can also be used to determine the reactivity of the halo alkene. যার বুঝতেই পারতেছো, যার রেট অফ ফরমেশন বেশি হবে রিঅ্যাক্টিভিটি বেশি, যার কম তার কম, মানে তার রিঅ্যাক্টিভিটি কম, তাই না? এখন কার কম হবে দেখো, এখানে CI বন্ড হ্যাজ দ্য লোয়েস্ট বন্ড এনথালপি, তার অবভিয়াসলি রেট অফ ফরমেশন তার সবচেয়ে বেশি হবে, তাই না? তাহলে বুঝতেই পারতেছো কি হবে, তোমার রেট অফ ফরমেশন সবচেয়ে বেশি হবে, কারণ CI বন্ডের এনার্জি কম, তাড়াতাড়ি ব্রেকডাউন হবে। সো তার মানে কি, দ্য হোয়াইট পিপিটি ইজ দ্য স্লোয়েস্ট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা কেন? তার মানে কি, আমি যদি বলি দিস ইজ দ্য ফাস্টেস্ট অ্যান্ড দিস ইজ দ্য স্লোয়েস্ট, ওয়াই? বিকজ দ্য CCl বন্ড হ্যাজ দ্য হাইয়েস্ট বন্ড এনথালপি, তো অনেক বেশি সময় লাগে এটাকে, বেশি এনার্জি এবং বেশি সময় লাগে এটাকে ব্রেকডাউন করার জন্য। ঠিক আছে? এটা হলো করা। This confirms that fluoroalkanes are the least reactive and iodoalkanes are the most reactive. So fluoroalkane তো রিঅ্যাক্টই করে না, ঠিক আছে, এই জন্য ওরা এখানে তোমাকে দেখাইছেই না। HF কিন্তু রিঅ্যাক্ট করে না, ঠিক আছে। এই মানে যে হ্যালোজেনিক অ্যালকেনের মধ্যে যে ফ্লোরিন আছে, ওই ফ্লোরিনের সঙ্গে কোনো প্রেসিপিটিটি তৈরি হয় না, কারণ ওখানে কোনো রিঅ্যাকশনই নেই। ক্লিয়ার? সো এটা মনে রাখবা। তাহলে দেখো এই যে লিস্ট রিঅ্যাক্টিভ, মোস্ট রিঅ্যাক্টিভ, এটা তোমরা গ্রুপ 7 টপিকেও পড়ছো, আমরা যেটা একটা ক্লাসে পড়াইছিলাম, ইফ আই এম নট রং 10 না 11 এর দিকে। এটা জাস্ট আর কি বলতে পারো, জাস্ট একটা মানে কি রিক্যাপের মতো আর কিছু না। আরেকটা হইতেছে আরেকটা কথা, সিমিলার এক্সপেরিমেন্ট ক্যান বি সেট আপ টু কম্পেয়ার দ্য রেট অফ হাইড্রোলিসিস। টারশিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি, এই তিনটা তো ধরনের হ্যালোজেন অ্যালকেন তোমরা জানো। এই জিনিসটা মনে রাখবা, টারশিয়ারি সবচেয়ে কুইকেস্ট, প্রাইমারি সবচেয়ে স্লোয়েস্ট, সেকেন্ডারি মিডিলে থাকে, ঠিক আছে। এক্সপ্লেনেশনটা তোমার এস লেভেল লাগবে না, ওকে। বাট একটা কথা মনে মানে মেকানিজমটা যদি বলে, মেকানিজমও বলবে না, বুঝছো, মেকানিজমটা তোমার A2 তে লাগবে, ওই যে SN1 আর SN2 মেকানিজম, এটা তোমাদের A2 তে লাগবে, AS টু বি অনেস্ট লাগবে না। জাস্ট এটা মানে ট্রেন্ডটা মনে রাখবে আর কি। ক্লিয়ার? যে কে সবচেয়ে ফাস্টেস্ট, কে সবচেয়ে স্লোয়েস্ট, কে সবচেয়ে মিডিলে আছে, ব্যালেন্সডে আছে, ঠিক আছে। তো এই তো রিঅ্যাক্টিভিটি, বন্ড এনথালপি, এটা তো দেখাইছি। এই যে দেখো CF এর সবচেয়ে স্ট্রংগেস্ট বন্ড, এই জন্য মনে করো রিয়াকশনই হয় না বলতে গেলে, এটা সবচেয়ে কম, তাই না? তো এটা দেখবা। তারপরে এটা গেল
এই জন্য তো বুঝতেই পারছো উইকেস্ট বন্ড এবং তাড়াতাড়ি বলতে পারো তোমার রিয়াকশনটা হয়ে থাকে। টেবিল শোজ দ্য সিআই বন্ড ইজ দ্য উইকেস্ট, সো অবভিয়াসলি লিস্ট এনার্জি ইজ রিকোয়ার্ড, সো এটাই হলো কথা। ডিউরিং সাবস্টিটিউশন রিয়াকশন দ্য সিআই বন্ড অফ দ্য হ্যালোজেন অ্যালকেন উইল দেয়ারফর হাইড্রোলাইটিকলি ব্রেক টু ফর্ম দ্য অ্যালকোহল। এটা তো আমরা বললাম ওই যে হ্যালোজেন অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি হয়, এই যে এটা একটু আগে আগের রিয়াকশনই তো আমরা দেখছিলাম, তাই না? নতুন কিছু না। দ্য সিএফ বন্ড ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট কার্বন হ্যালোজেনাল বন্ডস, অবভিয়াসলি বুঝতেই পারতেছো এটা রিয়াকশনই হবে না, একটু আগে আমরা দেখছি। আচ্ছা, অ্যালকোহল কি? অ্যালকোহলের কথা আমরা যদি বলি, নেক্সট যে চ্যাপ্টারটা, অ্যালকোহলস আর অ্যানাদার টাইপ অফ হোমোলোগাস সিরিজ যার ফাংশনাল গ্রুপ ওইচ আছে, ঠিক আছে? এটার জেনারেল ফর্মুলা অবশ্যই মনে রাখবা। কি সেটা? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, জেনারেল ফর্মুলাটা ইন আ সেন্স অ্যালকেনের সঙ্গে অনেকটা সিমিলার, বাট নট অ্যালকেনের মতো, ঠিক আছে? অ্যালকেনেরটা কি সিএন ইঞ্চ 2n+2, তাই না? তো তুমি ওইভাবে যদি মনে রাখতে পারো তাহলে ও আচ্ছা, অ্যালকোহলের তাহলে কি হবে 2n+1, আর এখানে তো একটা ওইচ থাকে, তাই না? ফাংশনাল গ্রুপ, এই হলো কথা, ঠিক আছে? এভাবে চাইলে তুমি জেনারেল ফর্মুলাটা মনে রাখতে পারো। নোমেনক্লেচার তো অ্যালকানল, ইথানল, মেথানল, দেখো কিভাবে আসছে। ইটস নট রকেট সায়েন্স। যেখানে দুইটা ওয়েজ গ্রুপ থাকবে তখন আমরা কিন্তু ডায়ল লাগাই দিই, এটা ডায়ল হবে, অল হবে না, ঠিক আছে? অ্যালকোহলস আর ক্লাসিফাইড এজ প্রাইমারি, সেকেন্ডারি or টার্সিয়ারি ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস অ্যাটাচ টু দ্য ফাংশনাল গ্রুপ কার্বন। ওকে, সো আমাদের হাতে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টার্সিয়ারি আছে। প্রাইমারি alcohols are alcohols in which the carbon atom bonded to the OH group is attached to one carbon atom, in which the carbon is attached to two carbon atoms. Tertiary in which the carbon is 3, এটা তো দেখছো তাই না? টার্সিয়ারি একই কথা, মানে তুমি একটা জিনিস লক্ষ্য করবা, টার্সিয়ারি হ্যালোজেন অ্যালকিন বলো, প্রাইমারি হ্যালোজেন অ্যালকিন বলো, সেকেন্ডারি হ্যালোজেন অ্যালকিন বলো, ফাংশনাল গ্রুপের যে যে কার্বনের সঙ্গে কানেক্টেড, ওইটার আশেপাশে দেখবা কয়টা কার্বন কানেক্টেড। একটার সঙ্গে কানেক্টেড হলে প্রাইমারি, দুইটার সঙ্গে হইলে সেকেন্ডারি, আর তিনটার সঙ্গে হইলে কি টার্সিয়ারি, তাই না? সো এটা মনে রাখবা, দেখছো? তুমি তবে এখানে একটা জিনিস লক্ষ্য, ডায়লের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। ডায়লে দেখো কিংবা ট্রায়াল যেটাই বলা থাকে, যেখানে অনেকগুলো ফাংশনাল গ্রুপ আছে, তখন দেখবা যে এখানে অনেকগুলো, তুমি পুরোপুরি এটাকে প্রাইমারি, সেকেন্ডারি কিংবা টার্সারি বলতে পারো না, কারণ দেখো একটা এই প্রাইমারি কার্বনের সঙ্গে কালেক্টেড, টার্সারি আবার দেখো এই এটার সঙ্গে কালেক্টেড, যেটা আবার তিনটার সঙ্গে কালেক্টেড, এটা আবার দেখো এটার সঙ্গে কালেক্টেড, যেটা আবার দুইটার সঙ্গে কালেক্টেড। সো যখন এটা ডায়ল কিংবা ট্রায়াল হয়ে যায় তখন তুমি এটাকে পুরোপুরি ক্লাসিফাই করতে পারো না, পারবা না যে এটা সেকেন্ডারি নাকি টার্সিয়ারি, ঠিক আছে? কারণ এটা অনেকগুলা মানে ইয়ে আছে, তোমার কি বলবো, ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? অ্যালকোহলের রিয়াকশনস গুলো অবশ্যই মনে রাখবা। একটা হচ্ছে কম্বাসন, আমরা জানি অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করলে সেই পপুলার কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয়, ঠিক আছে? তারপরে হইতেছে কনভার্জন টু হ্যালোজেন অ্যালকেন। তুমি অ্যালকোহলকে কিভাবে হ্যালোজেন অ্যালকেলে কনভার্ট করবা? তুমি হ্যালোজেন অ্যালকেল থেকে আমরা জানি, আমরা দেখছি দুইটা রিয়াকশনের মাধ্যমে অ্যালকোহল তৈরি করা যায়। এখন তোমাকে যদি রিভার্স রিয়াকশন বলে, দেন হাউ ক্যান ইউ কনভার্ট হ্যালোজেন অ্যালকেল ইনটু অ্যালকোহল, কিংবা অ্যালকোহল কিভাবে তৈরি করতে, সরি, হাউ ক্যান ইউ কনভার্ট অ্যালকোহল টু হ্যালোজেন অ্যালকেল, তখন একটা মাত্র ওয়ে, একটা ওয়ে হইতেছে PCl5 অ্যাড করে, ঠিক আছে? তুমি যখন PCl5 অ্যাড করবে অ্যালকোহলে, তখন কি করবে? একটা ভিগোরাস রিঅ্যাকশন হবে, ঠিক আছে? PCl5 অ্যাড করার পরে কি তৈরি হবে? একটা হ্যালোজেন অ্যালকেন তৈরি হবে, POCl3 তৈরি হবে এবং HCl তৈরি হবে। দিস ইজ আ টক্সিক গ্যাস। সো এই জন্য রিঅ্যাকশনটা কিসের ভিতরে হবে? ইউনিট 3 তোমাকে কোয়েশ্চেন করতে পারতো, এই রিঅ্যাকশনটা কিসের ভিতরে করতে হবে? ফিউম কাভার্ডের ভিতরে করতে হবে। ক্লিয়ার? এগুলো একটু ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। So this is one way. PCl5, if you add with alcohol, then this is one way you can convert this into an halogen alkane. Okay. আরেকটা হইতেছে chlorylation of tertiary alcohols can be carried out in a different way by mixing with hydrochloric acid at room temperature. ঠিক আছে? This does not work for primary and secondary alcohol. তুমি chlorylation টার্সিয়ারি অ্যালকোহলের জন্য তুমি chlorylation অন্যভাবে করতে পারো, ঠিক আছে? বাট প্রাইমারি আর সেকেন্ডারির জন্য এটা করতে পারবে না। সো এটা ইট ইজ দ্য রেয়ার কেস, এটা একটু মনে রাখবা, এক্সেপশন তো মনে রাখতেই হবে কেমিস্ট্রিতে, এটা হইলো কথা। সেম কেস গোজ ফর ব্রোমিলেশন অলসো। ব্রোমিলেশনের ক্ষেত্রে তুমি যেটা করবা, the reaction is carried out using a warm mixture of potassium bromide and 50% concentrated sulfuric acid with reactic alcohol, ঠিক আছে? প্রথমে তুমি যেটা, এই যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই কন্ডিশনটার প্রেসেন্সেই কিন্তু তোমার কি বলবো, এই রিয়াকশনটা হয়ে থাকে। কারণ প্রথমে কিন্তু দেখো এই রিয়াকশনের মাধ্যমে আমাদের মূল অবজেক্টিভটা কি? হাইড্রোজেন ব্রোমাইডটা তৈরি করা, তাই না? এই হাইড্রোজেন ব্রোমাইডটাই না পরে তোমার অ্যালকোহলের সঙ্গে রিয়েক্ট করে পরে আবার ঘুরে ফিরে কি ওই হ্যালোজেন অ্যালকিন তৈরি করবে, ঠিক আছে? তো দেখো, ওয়ান ওয়ে টু প্রডিউস হ্যালোজেন অ্যালকিন ইজ PCl5, মানে ক্লোরিনেশন আর কি। আয়োডাইজেশন করার জন্য তুমি হাইড্রোজেন ব্রোমাইড করতে পারো, ঠিক আছে? আবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো,
যে ক্লোরিনেশনের ক্ষেত্রে তুমি HCl কিন্তু তুমি প্রাইমারি আর সেকেন্ডারির জন্য পারবা না, শুধু টারশিয়ারির জন্য আবার HCl অ্যাড করতে পারবা, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা একটা এক্সেপশন। তারপরে হইতেছে আয়োডিনেশন। আয়োডিনেশনের ক্ষেত্রে সবাল ইউ উইল হ্যাভ টু ডু দিস রিঅ্যাকশন ইজ ক্যারিড আউট ইউজিং আ মিক্সচার অফ রেড ফসফরাস, ঠিক আছে। তো এটা হইতেছে রেড ফসফরাস। এখন রেড ফসফরাস তো তৈরি করতে হবে, এমনি তো পাওয়া যায় না, তাই না? কি করবা তুমি? ফসফরাস আয়োডাইডের সঙ্গে রিয়েক্ট করাবা, প্রথমে রেড ফসফরাস তৈরি করবা, দ্য রিজাল্টিং রেড ফসফরাস উইল দেন রিয়েক্ট উইথ ইথানল কিংবা এনি অ্যালকোহল টু প্রডিউস দ্য ডিজায়ার্ড আয়োডিন, ঠিক আছে। বাই প্রোডাক্ট হিসেবে তোমার ফসফরাস অ্যাসিড হিসেবে অ্যাসিড তৈরি হবে। তাহলে এই তিনটা মনে রাখতে হবে, কিন্তু বারবার বলতেছি, ক্লোরিনেশন কিভাবে করা যায়, অ্যালকোহলের ব্রোমিনেশন কিভাবে করা যায়, আয়োডিনেশন কিভাবে করা যায়, অ্যালং উইথ দ্য কন্ডিশনস, নাথিং এলস। রিয়াকশন গুলো বারবার বলবো প্র্যাকটিস করতে, কারণ তুমি যদি প্র্যাকটিস না করো রিয়াকশন গুলা, তাহলে তুমি এগুলো ভুলে যাবা। বারবার বলতেছি, এই ক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারবো না, আমি জাস্ট তোমাকে গাইড করতে পারবো কিংবা সাজেশন দিতে পারি যে ভাইয়া যতটুকু সম্ভব না দেখে দেখে ইয়ে করো, কি বলে, প্র্যাকটিস করো বাসায় অ্যাবাউট দ্য অর্গানিক কেমিস্ট্রি। রাফসাল, তোমার হয়তো বা অর্গানিকের সমস্যা আছে, তুমি একবার বলছিলে যে তুমি হোমওয়ার্কও পারো না, তাই না? তোমার কি রিয়াকশনের সমস্যা হয় লিখতে? হুম, না না এগুলা পড়া আছে আর কি, অক্সিডেশন এরপর রিডাকশন এগুলো। না না, এই রিয়াকশন গুলা যদি সমস্যা হয়, যে ক্লোরিনেশন, আয়োডিনেশন, হ্যালোজেন অ্যালকেনে কনভার্ট করা, এগুলো সমস্যা হলে তাহলে অবশ্যই অবশ্যই ইয়ে করবা, মুখস্থ করে প্র্যাকটিস করবা, না দেখে লিখা। ক্লিয়ার? কাশিফের ক্ষেত্রেও সেম কথা বলতেছি, কারণ অনেকগুলো রিয়াকশন কিন্তু আছে অর্গানিকে মনে রাখার মতো। ব্যাপারটা বুঝছো কি বলছি? ওকে ভাই। হ্যাঁ, জি জি। এগুলা মানে গুলায় সমস্যা। The same case goes for rhubarb as well. If you face any issues regarding reactions, must please practice at your house as much as you can. একবার যদি তুমি রিয়াকশনস গুলো মুখস্থ করতে পারো কিংবা মনে রাখতে পারো কিংবা প্র্যাকটিস করে হাতের আয়ত্তে যদি চলে আসে, nobody can stop you in organic. It's pretty easy to be honest. আর কিছু না, ঠিক আছে। তারপরে হইতেছে আমরা যদি যাই অক্সিডেশন অফ অ্যালকোহল। আমরা জানি অ্যালকোহলকে তুমি অক্সিডাইজ যদি করো তাহলে কি তৈরি করা যায়। আমরা ওই যে দেখছিলাম হয়তোবা যে ফার্স্ট ডিগ্রি অ্যালকোহলকে, মানে প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি তৈরি হয়? তোমার অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি তুমি যদি অক্সিডাইজ করলে কি হয়? কি হয় তোমার? হ্যাঁ, তোমার ভুলে গেলাম কি তৈরি হয়। হুম হুম ও, কার্বক্সিলিক অ্যাসিড। পুরো কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, অক্সিডাইজ, অক্সিডাইজ, এটাকে যদি রিডিউস করি, তাই না? তারপরে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ করলে কি তৈরি হয়? কিটোন। অক্সিডাইজ করলে কি তৈরি হয়? হবেই না কিছু। এটাকে রিডিউস করতে পারো। রিডাকশনের জন্য কি ইউজ করা হয়? LiAlH4, লিথিয়াম টেট্রাহাইড্রাইড। অক্সিডাইজেশনের জন্য কি ইউজ করা হয়? K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট 6, দ্য পপুলার অক্সিডাইজিং এজেন্ট। আরও আছে, কি সেটা? KMnO4, পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, এগুলো তো পড়ছিলা অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টারে, তাই না? তো এগুলো মনে রাখবা। তারপরে কি আছে তোমার? আরও আছে তোমার, না এই দুইটাই মেইনলি বেসিক্যালি। ও আরও আছে ফেলিংস, টলেন্স, ফেলিংস, টলেন্স, কতগুলো আছে, তাই না? তো এই চারটা মনে রাখবা, এই চারটা মনে রাখলেই অনেক কিছু মাথার মধ্যে ঢুকে যাবে যে কে কোনটা থেকে কি আসে না আসে। আর কালারিং তো দেখছো তুমি, অক্সিডাইজিং আর কি বলে অক্সিডাইজিং এজেন্টের কালারগুলো কি? অবশ্যই আগের চ্যাপ্টারে বলছিলাম, এখনো মনে রাখতে হবে। Acidified means that the potassium dichromate 6 is in a solution of dilute acid such as dilute sulfuric acid. For potassium dichromate 6 to act as an oxidizing agent, it itself need to be reduced. সে নিজে কিন্তু রিডিউসড হয়, ঠিক আছে। This reduction requires hydrogen ions which are provided by the acidic medium. When alcohols are oxidized, the orange dichromate ions are reduced to green. আমরা জানি ওই যে যখন অক্সিডেশন হয় তখন তোমার কি হয়, ডাইক্রোমেট 6 তো নিজে বেসিক্যালি রিডিউসড হয়, তাই না? তাহলে ওই ডাইক্রোমেট 6টা কি হয়, নিজে রিডিউসড হয়ে নিজে তো অরেঞ্জ কালার থাকে, সে Cr3+ এ কনভার্ট হয়ে যায় রিডাকশনের মাধ্যমে, আর তখন সলিউশনটা গ্রিন কালারে বেসিক্যালি কনভার্ট হয়ে যায়। তারপরে আমি যদি বলি, the primary alcohol is added to the oxidizing agent and warmed. The aldehyde product has a lower boiling point than the alcohol reactant, so it can be distilled off as soon as it forms. If the aldehyde is not distilled off, further refluxing with excess oxidizing agent will oxidize it to a carboxylic acid. Since ketones cannot be further oxidized, the ketone product does not need to be distilled off straight away after it has been formed.
ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। কারণ কিটোনস যেগুলোকে তুমি ফার্দার অক্সিডাইজ করতে পারবে না। একটু আগে আমরা দেখছি রাইট সাইডে। কিটোন প্রোডাক্টকে তো আর ডিস্টিল করা লাগবে না। কারণ বুঝতেই পারতেছো ফার্দার অক্সিডেশন হবে না। ইট ইস দ্য ফাইনাল প্রোডাক্ট, তাই না? আস্তে, আস্তে পরে ডিস্টিল করলে হবে। কিন্তু ফর এক্সাম্পল লেটস সে এই রিঅ্যাকশনটা হইতেছে। অ্যালকোহলকে তুমি অক্সিডাইজ করতেছো, অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে। যেই অ্যালডিহাইড তৈরি হবে, তোমাকে কি করতে হবে? ওটাকে ডিস্টিল অফ করতে হবে। কারণ অ্যালডিহাইড যদি থাকে তোমার ইকুইপমেন্ট কিংবা অ্যাপারেটাসের ভিতরে, সে কিন্তু ফার্দার অক্সিডাইজ হয়ে কি তৈরি হয়ে যাবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? তো এগুলো একটু মাথার মধ্যে রাখবা। এইগুলো কথা। এই যে দেখো, ইথানল, দেখছো? একদম ওরা বুঝাই দিছে কেমনে কি। প্রাইমারি অ্যালকোহল, ওরা মনে হয় এটা ইয়ে দিছে। এটা সেকেন্ডারি ও না, এটা উপরেরটা, সরি বলতেছে। এটা হচ্ছে তোমার প্রোপানটল অক্সিডেশন অফ সেকেন্ডারি অ্যালকোহল আর কি। দেখো সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন তৈরি হয়, দেখছো? এটা মনে রাখবা। The presence of an aldehyde group is an unknown compound that can be determined by oxidizing agents, Fellings and Tollens. এটা কিন্তু আমরা পড়াইছিলাম, বাট দেন এগেন আবার যদি বলি, তুমি যদি Fellings আর Tollens দিয়ে কিন্তু তুমি অ্যালডিহাইড গ্রুপটা আছে কিনা ওইটার প্রেসেন্স তুমি মাপতে পারো। কিভাবে? Felling solution is an alkaline solution containing copper 2 ions which acts as an oxidizing agent. যখন তুমি অ্যালডিহাইডের সাথে এটাকে ওয়ার্ম করবা, the aldehyde is oxidized to a carboxylic acid and the Cu2 plus ions are reduced to Cu plus ions. In the alkaline condition, the carboxylic acid formed will be neutralized to a carboxylate ion. The COOH will lose a proton to become COO minus. The carboxylic ion will form a salt with positively charged metal ions such as sodium. The clear blue solution turns opaque due to the formation of a red PBT, copper 1 oxide. Ketones cannot be oxidized and therefore provide a negative test when warmed with Felling solution. এটা তো গুরুত্বপূর্ণ যে যখন তুমি অ্যাড করবা, ফেলিং সলিউশনটা অ্যাড করবা, তখন ক্লিয়ার ব্লু কালার সলিউশন থেকে কি হয়? তোমার রেড প্রেসিপিটেটটা তৈরি হয়, Cu2O, ঠিক আছে? অপেক রেড প্রেসিপিটেট Cu2O। Cu2 plus is reduced to Cu plus, aldehyde is oxidized to carboxylic acid। এটা কিন্তু আমরা দেখছিলাম আগের বার, দেন এখানে আবার দেখে নিতে পারো। তাহলে যেটা রেড প্রেসিপিটেট তৈরি হয় ওইটাই কিন্তু বুঝতে হবে যে অ্যালডিহাইড তৈরি, মানে ওই আননোন কম্পাউন্ডটা অ্যালডিহাইড, ঠিক আছে? টলেন্স রিয়েজেন্টের ক্ষেত্রে কি হবে? ওই যে আমরা জানি সিলভার মিরর, এভরিথিং সেম, ঠিক আছে? কিন্তু সিলভার মিরর তৈরি হবে। সিলভার মিররটা কি? ওই যে সিলভার অ্যাটম তৈরি হয়, তো তাই এটাকে সিলভার মিরর বলা হইতেছে। ফুল টেস্ট টিপটা মনে হবে আয়নার মতো আর কি। ওকে, এটা হলো কথা। So ketones cannot be oxidized and therefore provide a negative test when warm with tolerance reagent. এটা গুরুত্বপূর্ণ। কিটোন কিন্তু অক্সিডাইজ হইতে পারে না, যার ফলে বলতে পারো তারা আর সিলভার মিরর তৈরি করতে পারবে না, ঠিক আছে? আর টোলেন্স রিয়েজেন্টকে আমরা মোস্টলি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন হিসেবেও চিনি। তুমি মেইনলি এক্সামে ওই অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটটাই পাবা আর কি। সো দুইটা নামই মনে রাখবা। তারপরে আসো ডিফারেন্ট প্র্যাকটিক্যাল টেকনিক্স। এই যে এতগুলো টেস্ট মানে রিয়েজেন্টস কিংবা রিয়াকশনস গুলো পড়ছি, ওদেরকে তো মানে কিভাবে করা হয় এগুলো তো শিখতে হবে, তাই না? তো দুইটা ওয়ে আছে। প্রথম হইতেছে হিট আন্ডার রিফ্লাক্স, তারপরে হইতেছে ডিস্টিলেশন উইথ এডিশন। হিট আন্ডার রিফ্লাক্সটা কি? এই হইতেছে অ্যাপারেটাস। দিস টেকনিক ইজ ইউজড ওয়েন উই ওয়ান্ট ফুল অক্সিডেশন। যখন আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে চাই ফর আ প্রাইমারি অ্যালকোহল, যখন আমরা একটা কিটোন তৈরি করতে চাই ফর আ সেকেন্ডারি অ্যালকোহল, এই দুইটা জিনিসের জন্য আমরা মেনলি এটা ইউজ করতে পারি। যেমন একটা লিভিক কন্ডেন্সার আছে, পানি আউট পানি ইন, এই পার্টটা কোল্ড এনভায়রনমেন্ট থাকে, এখানে তোমার হিট দেওয়া হয়। অ্যান্টি বাম্পিং গ্র্যানুলস কি করে? ইনক্রিজেস দ্য ইভাপোরেশন, increases the surface area, increases the surface area for smoother boiling। কি? স্মুদার বয়েলিং, এটা মনে রাখবো। অ্যান্টি বাম্পিং গ্র্যানুলস কিসের জন্য দেওয়া হয়? এতে করে ওই যে গ্যাসটা তৈরি হবে না, এটা স্মুদার বয়েলিং হবে, হয়ে উপরে যাবে, ঠিক আছে? দিস সেট আপ মিনস এনি প্রোডাক্ট অফ অক্সিডেশন রিমেইন ইন দ্য রিয়াকশন মিক্স। তার মানে কি? ওই যে গ্যাসগুলো বের হয়ে গেছে না, ইভাপোরেট হয়, তারা কিন্তু এই লিভিক কন্ডেন্সারে ঢুকে কেউ তো আর বের হইতেছে না, তাই না? আবার কনডেন্স হয়ে নিচে চলে আসবে। তাহলে কি ফুল জিনিসটাই কিন্তু রিঅ্যাকশন মিক্সচারের মধ্যে আছে, কোনো কিছু লস হইতেছে না। দ্য প্রোডাক্টস হুইচ বয়েল অফ কনডেন্স উইথ দ্য ভার্টিক্যাল দেন রিটার্ন টু দ্য হিটিং ফ্লাস্ক, দেখছো? সো এটা হইতেছে হিট আন্ডার কমপ্লেক্স। তার মানে কি? যেগুলো আবার ফিরে আসবে ওগুলো মনে করো রিমেইনিং রিঅ্যাক্টেন্ট মলিকুলার সঙ্গে আবার রিঅ্যাক্ট করবে। এতে করে কি হবে? আমরা এনশিওর করতে পারবো রিঅ্যাকশনটা কমপ্লিশনে যাচ্ছে। ক্লিয়ার? সেটা মনে রাখবা। তারপরে হচ্ছে সিম্পল ডিস্টিলেশন উইথ এডিশন। এটা হইতেছে অ্যাপারেটাস। দেখো এখানে একটা লিভিক কন্ডেন্সার থাকে, কনিক্যাল ফ্লাস্ক থাকে, এখানে একটা কি বলে আরেকটা ইয়ে থাকে আর কি, বিকারের মতো বলতে গেলে, রাউন্ড বটন ফ্লাস্ক। তারপরে হইতেছে তোমার অ্যালকোহল, এখানে দেখো ছেড়ে দিই আমরা এখান থেকে ফ্লাস্ক থেকে। তো অবটেইন অ্যালডিহাইড রাদার দেন এখানে আমরা মেইনলি যখন অ্যালডিহাইড অবটেইন করতে চাই কার্বক্সিলিক অ্যাসিড থেকে ফ্রম ফর আ প্রাইমারি অ্যালকোহল, তখন আমরা এটা বেসিক্যালি মানে এটা করে থাকি, মানে এই টেকনিকটা ফলো করে থাকি। এটা কিন্তু আবার মানে আমরা যখন কমপ্লিট অক্সিডেশন চাই না তখন আমরা এই টেকনিকটা ইউজ করে থাকি। আর উপরেরটা কিন্তু আবার কমপ্লিট অক্সিডেশনের জন্য লাগে।
ক্লিয়ার? সো এটা এই টেকনিক্সগুলো কখন ইউজ হয় এটা মাস্ট মনে রাখবা, ঠিক আছে? Only the oxidizing agent is heated while the alcohol is slowly added. When the aldehyde is formed, it immediately distills হবে। এই যে অ্যালকোহলটা অ্যাড করি আমরা এখানে, অক্সিডাইজিং মিক্সচার হয়, তারপরে কি হয়, অ্যালডিহাইডটা তৈরি হয় গ্যাস হিসেবে, তারপরে এখানে কনডেন্স হয়ে আস্তে আস্তে লিকুইডে কনভার্ট হয়ে এখানে ডিস্টিল হয়ে যায়, ঠিক আছে? কেন অ্যাজ ইট ইজ, এটা কেন হয় আমাকে বলতে পারবা? প্রথমত হচ্ছে ইট হ্যাজ আ মাচ লোয়ার বয়লিং পয়েন্ট দেন দ্য অ্যালকোহল ইউজ টু মেক ইট। অ্যালকোহলের মনে করো 100, আর এটার মনে করো 58 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বুঝতেই পারতেছো অ্যালকোহলও যাবে তোমার নিচে, এলডিহাইডও নিচে যাবে। আবার এলডিহাইড তো এমনি নিচে আছে, হিট যখন দিবে তো কে আগে ইভাপোরেট হবে? অবশ্যই এলডিহাইড হবে, তাই না? তাহলে এই একটা অ্যাডভান্টেজ, যেহেতু এলডিহাইড আগে ইভাপোরেট হবে, সেই ইভাপোরেট হয়ে গিয়ে কি হয়ে যাবে, ডিস্টিল হয়ে যাবে। ক্লিয়ার? আর তুমি একটা জিনিস রিয়েলাইজ করবা, টেম্পারেচার এনশিওর করবা 100 ডিগ্রি সেলসিয়াস যাতে রিচ না করে। ক্লিয়ার? 100 ডিগ্রি সেলসিয়াস যদি রিচ না করে, তাহলে অ্যালকোহলটার জীবনে তোমার ইভাপোরেট হবে না, কারণ আমার কিন্তু শেষমেশ কি লাগবে, এলডিহাইড লাগবে। যদি অ্যালকোহলটাও ইভাপোরেট হওয়া শুরু করে, তাহলে কিন্তু তোমার ডিস্টিলেটে কিন্তু তুমি ইথানলও পাবা কিংবা অ্যালকোহলও পাবা, যেটা কিন্তু তোমার ইম্পিউরিটি বাড়ায় দিবে। ক্লিয়ার? সো এই অ্যাডভান্টেজটা গুরুত্বপূর্ণ সিম্পল ডিস্টিলেশনের ক্ষেত্রে। তারপরে হইতেছে তোমার হিট আন্ডার রিফ্লাক্স, তো বললাম এই যে উপরেই আছে। Therefore, organic reactions can be completed by heat under to produce an organic liquid. You're trying to, আচ্ছা দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ওরা একটু জাস্ট বলে দিছে আর কি, that in distillation you are trying to separate a chemical or a product from a reaction mixture। এই যে বললাম না অ্যালডিহাইডটা তুমি রিমুভ করার চিন্তা করতেছো। দ্বিতীয় কথা হচ্ছে when heat under reflux your aim is to keep all the chemicals inside the reaction vessel। ক্লিয়ার? এইটা মনে রাখবা, inside the reaction vessel। তারপরে আসো হিট আন্ডার রিফ্লাক্স, এটা তো বললাম এই যে অ্যান্টি বাম্পিং গ্রানিউলস এগেইন আর অ্যাডেড টু প্রমোট স্মুথ বয়েলিং। এক্সাম্পল রিয়েকশন হিসেবে যখন আমরা কার্বক্সিল অ্যাসিড তৈরি করতে চাই প্রাইমারি অ্যালকোহল ইউজিং অ্যাসিড ডাইক্রোমেট 6, যখন আমরা এস্টার তৈরি করতে চাই ফ্রম অ্যান অ্যালকোহল অ্যান্ড অ্যাসিড ইন প্রেজেন্স অফ অ্যাসিড ক্যাটালিস্ট। এই দুইগুলা কখন ইউজ করা হয় ভাইয়া? বারবার বলতেছি, ইউনিট 3 এর জন্য মাস্ট লাগবে, কারণ হিট আন্ডার রিফ্লেক্সে তোমাকে প্রসেস বলতে পারে কখন, মানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন টেকনিকটা কখন ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? সো এটা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? তারপরে আমরা যদি যাই নেক্সটে, দ্য জয়েন্টস অফ দ্য কুইক ফিট অ্যাপারেটাস আর কমনলি গ্রিজড অ্যাজ উইথ, আচ্ছা কুইক ফিট অ্যাপারেটাস হচ্ছে ওই যে এটা হচ্ছে কুইক ফিট অ্যাপারেটাস, ঠিক আছে? ওরা এটাকে কুইক ফিট অ্যাপারেটাস বলা হয় থাকে। দ্য ফ্লাস্ক ইজ দেন প্লেসড ইন আ হিটিং মেন্টাল অর ইট ক্যান বি ইমার্সড ইন আ ওয়াটার বাথ ফর হিটিং। ওরা বলতেছে এই যে এটাকে তুমি এই যে ফ্লাক্সটা ওই যে ওয়াটার বাথের মধ্যে করে হিট করে, কারণ বেটার হয় আর কি, হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে আর 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করবে না। ক্লিয়ার? কন্ট্রোল টেম্পারেচারের জন্যই তো আমরা বেসিক্যালি ইয়ে করে থাকি, তাই না? আচ্ছা এটা গেল। তারপরে আসো আম, এটা, হ্যাঁ এটা দিস ইজ অ্যানাদার ওয়ে। হিট আন্ডার রিফ্লাক্সের ক্ষেত্রেও তুমি চাইলে তুমি ওয়াটার বাথ ইউজ করতে পারো, কারণ ওয়াটার বাথ তুমি চাইলে এখানেও ইউজ করতে পারো, আবার ওইখানেও ইউজ করতে পারো, দুই জায়গায় হিট ইউজ করতে পারো, ওয়াটার কি বলে ওয়াটার বাথ ইউজ করতে পারো। কিন্তু একটা জিনিস বলো, ওয়াটার বাথটা কেন ইউজ করা হয় মেনলি? কন্ট্রোলড হিটিং এর জন্য, ঠিক আছে? কন্ট্রোল হিটিং এর জন্য, কারণ দেখো ওয়াটারটা কি করে এক্সেস হিটটা অ্যাবজর্ব করে ফেলে, আর দ্বিতীয় কথা হচ্ছে হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউট করতে সাহায্য করে, ঠিক আছে? অ্যাজ আ রিজাল্ট ম্যাক্স কি বলে এক্সেস টেম্পারেচার রিচ করে না আর কি। ক্লিয়ার কি বলছি? সো এই হলো কথা, আর কিছু না। ডিস্টিলেশনের কথা তো বললাম, কেমিক্যালস উইথ লোয়েস্ট বয়েলিং পয়েন্ট উইল ডিস্টিল ফার্স্ট, এটা দেখে নিবা, ওরা জাস্ট এখানে একটু লিখে দিছে আর কি। প্রসেসটা কি হয়, প্রসেসে বুঝতেই পারতেছো, টু প্রডিউস এন মেইন কথা হচ্ছে এই পার্টটা গুরুত্বপূর্ণ, কখন ইউজ হয় না ইউজ, মানে কখন ইউজ হয়, টু প্রডিউস এন অ্যালডিহাইড ফ্রম এন প্রাইমারি অ্যালকোহল, তখন কিন্তু ডিস্টিলেশন প্রসেসটা ইউজ হয়। কেন? কারণ বললাম না অ্যালডিহাইডের কি বয়েলিং টেম্পারেচার কম অ্যালকোহলের চেয়ে, এই অ্যাডভান্টেজটা নিয়ে আমরা কিন্তু এই টেকনিকটা ইউজ করে থাকি সেপারেট করার জন্য। এটা তো জানো অ্যান্টি পাম্পিং গ্রেনুলস বললাম, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা, the joints of the quick feed apparatus একটা unit 3 question আসতে পারে, that are often have a thin layer of silicone grease smeared over them to give a better seal as well as to make it easier to disassemble the equipment afterward। এই যে এখানে যে জয়েন্টস গুলো আছে, এই জয়েন্টস গুলোর মধ্যে এই যে জয়েন্টস গুলো দেখতে পারতেছো, এই জয়েন্টস গুলোর মধ্যে সিলিকন গ্রিজ দেওয়া হয়। গ্রিজ মানে একটু লিকুইড আর কি, সিলিকন তেল, এটাকে সিলিকন তেল বলা হয় এটাকে। এই তেলটা কেন দেওয়া হয়? যাতে মনে করো এত সহজে টাইটলিও মনে করো তোমার জয়েন না হয়, আবার মনে করো মানে মানে কি বলবো, একটা ব্যালেন্সড ওয়েতে আর কি মনে করো জয়েন করে, মানে এত ইজিলি মনে করো খোলাও যাবে না, আবার বলতে পারো এত ইজিলি টাইটও হবে না। এতে করে দুইটা লাভ, প্রথম লাভ হইতেছে তোমার বলতে পারো লিকুইড স্পিলেজ হবে না, আর দ্বিতীয় কথা হইতেছে যখন তোমার অ্যাপারেটাসটাকে ডিসেম্বল করবা তখন তুমি ইজিলি সেটাকে ডিসেম্বল করতে পারবা।
ঠিক আছে? তাহলে এটা কিভাবে ইউজ করা হয়ে থাকে এটা অবশ্যই মনে রাখবো। আমরা কি ইউজ করে থাকি? সিলিকন গ্রিসটা ইউজ করে থাকি। ঠিক আছে? আর থার্মোমিটারের কাজ কি এটা তো জানো। ঠিক আছে? A steady constant stream of water passes through the condenser in a water jacket. It enters at the bottom and the drainage pipe removes the water from the top of the condenser. মানুষ অনেকজন মিস্টেক করে যে টপ অফ দ্য কন্ডেন্সার দিয়ে ঢুকে না। ক্লিয়ার? এখানে কি বলছে? এখানে দেখো কি বলছে? দ্যাট ইট ইন্টারস এট দ্য বটম অ্যান্ড রিমুভস ফ্রম দ্য টপ। এই জিনিসটা মনে রাখবা। অনেকজন কিন্তু এর যখন লেভেলিং আসে তখন লেভেলিংকে গন্ডগোল করে ফেলে। এই দিক দিয়ে ঢুকে সবসময় মনে রাখবো, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে আসে। ক্লিয়ার? বারবার বলতেছি। ওই অ্যারো সাইনটা যদি গন্ডগোল করো তোমাকে 1 মার্ক চলে যাবে। 4 মার্ক থাকে কোনো সময় কি বলে লেভেল ডায়াগ্রামের জন্য। সো অ্যারো সাইন এগুলো সিলি মিস্টেক করিও না। এটা হইতেছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। Fractional distillation is just another way of distillation, but the difference is that there is a what? There is a fractionating column, nothing else. Fractionating column এর মধ্যে কি থাকে? Anti bumping granules গুলো থাকে। Instead of here, now we are providing the granules or the কি বলে beads here. ঘুরে ফিরে ওই সেম স্মুদার বয়েলিং এর জন্য আর কিছু না। ঠিক আছে? সো এইটা মনে রাখবা। Heat under distillation apparatus. আচ্ছা, the reaction mixture is heated until it boils using a heated metal. Electric melting metal used for this because the temperature can be controlled because you are using chemicals which are flammable. ওই যে ঘুরে ফিরে ওয়াটার বাথ কিংবা তুমি ইলেকট্রিক হিটিং মেটাল ইউজ করতে পারো, কারণ কি দুইটাই কিন্তু তোমার টেম্পারেচার কন্ট্রোল করতে সাহায্য করে এবং এই জিনিসটাই গুরুত্বপূর্ণ, কারণ কেমিক্যালস আর ফ্লেমেবল। এবং দ্বিতীয় কথা হইতেছে, বললাম না যে বেশি টেম্পারেচার রিচ হইলে সমস্যা হয়, কি বলে ইকুইপমেন্ট ড্যামেজ হবে, কিংবা বলতে পারো ওই যে অ্যালকোহলটাও তোমার বয়েল আপ করতে পারে। ঠিক আছে? সো ওই অ্যাডভান্টেজটা আমাদেরকে তো নিতে হবে, তাই না? এটা গুরুত্বপূর্ণ। এই যে এটা লেখা আছে এখানে, দেখে নিবা। সো এটা গুরুত্বপূর্ণ। এই যে এখানে বলছে দ্যাট these practicals give you the opportunity to discuss the use of an electric heating metal and water bath. এখান থেকে প্রশ্ন করবে যে ওয়াটার বাথ কেন ইউজ করা হয়, কিংবা কি ইউজ করলে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, আমি কেন ফ্র্যাকশনেটিং কলাম কিংবা কেন আমি অ্যান্টি বাম্পিং গ্র্যানিউলস ইউজ করছি, কোয়েশ্চেন করতে পারে। হেলথ অ্যান্ড সেফটি, যদি মনে করো তোমার কি বলে একটা টক্সিক গ্যাস তৈরি হয়, কিংবা মনে করো তুমি যে লিকুইডটা ইউজ করতে পারছো, তুমি তো জানো ইথানল ইজ আ ফ্লেমেবল লিকুইড। সো এই যে এটা একটা ফ্লেমেবল লিকুইড ইউজ করতেছো, এটার সেফটি মেজার্স কি কি নেওয়া লাগবে এটাও লিখতে হবে। ঠিক আছে? সো এগুলো মনে রাখবা। তারপরে এটা গেল। ঠিক আছে? তারপরে গেল। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, the sample is heated gently, the boiling point can then be compared against literature or database values. যদি স্যাম্পলের মধ্যে ইম্পিউরিটি থাকে তাহলে তুমি দেখবা the boiling point may appear higher than the database value. মনে করো পানির হইতেছে 100 ডিগ্রি সেলসিয়াস, তুমি পাইলা 58 ডিগ্রি, কি বলে তুমি পাইলা কত 120, তার মানে কি বুঝতেই পারছো পানি পিওর না। ঠিক আছে? আর যদি দেখো যে পানিটা বয়েল হইতেছে ওভার আ রেঞ্জ অফ টেম্পারেচার, লেটস সে 70 টু 90 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হইতেছে, তাহলে বুঝতে হবে এটার মধ্যে ইম্পিউরিটি আছে। আর যদি দেখো এক্স্যাক্টলি 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হইতেছে, তখন বুঝবা যে কম্পাউন্ডটা কিংবা পানি ফুললি মানে পিওর। ঠিক আছে? এটা হলো কথা। আচ্ছা, এগুলো তো আমরা শিখলাম কিভাবে কি বলে বয়লিং টেম্পারেচারকে নিয়ে মানে অ্যাডভান্টেজ নিয়ে কিভাবে সেপারেট করা যায়। হোয়াট ইফ লিকুইড তোমাকে সেপারেট করতে বলে আরেকটা ওয়েতে, মানে টেম্পারেচার ছাড়া আর কি। দেয়ার আর ডিফারেন্ট মেথডস টু পিউরিফাই। এটা একটা পিউরিফাইং মেথড, সেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন প্রসেস। এখানে কি করা হয়, when organic liquids are being prepared, water can often be obtained along with the organic product. The water will usually form an aqueous layer with the product in the organic layer. It can sometimes be hard to identify which layer is the organic layer. This can be achieved by simply adding water and seeing which layer increases in volume. এটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন প্রসেস। এটাকে আমরা সেপারেটিং ফানেল বলি। ঠিক আছে? প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা স্টপ ককটা খুলে, মানে আমরা এটাকে খুলে আমরা ভিতরে কি বলে লিকুইডটা ঢালি, মানে যেটার মধ্যে অর্গানিক আর অ্যাকোয়াস লেয়ার আছে। তারপরে আমরা কি করি, মানে স্টপ ককটা করে আমরা অনেকবার শেপ করি, এটাকে ইনভার্ট করি, এভাবে ইনভার্ট করি, শেক করার পরে স্টপ ককটা খুলে দিই, যাতে এই যে আমরা যে শেক করছি, শেক করার ফলে এখানে কিছু প্রেসার বিল্ড আপ হয়েছে, এই প্রেসারটা রিলিজ করে ফেলি। তারপরে শেক টেক করার পরে আমরা একটা সময় এটাকে এভাবে সেট করে রাখি। তুমি দেখবা আস্তে আস্তে কি হবে, অর্গানিক লেয়ারটা এভাবে সেপারেট হবে, আবার অ্যাকোয়াস লেয়ারটা নিচে এইভাবে সেটেল ডাউন হবে। তাহলে আমাদের দুইটা লেয়ার কিন্তু এভাবে হয়ে গেছে। আচ্ছা, সবসময় মনে রাখবো অর্গানিক লেয়ারটা লেস ডেন্স, এইটা মোর ডেন্স।
the reason why it's down and the reason why it's up. ক্লিয়ার? এটা মনে রাখবা। তারপরে তুমি যখন খুলবা মানে বাংটা খুলবা তখন দেখবা সবার আগে কে ইয়ে হবে মানে সেপারেট হবে। তোমার অ্যাকোয়াস লেয়ারটা সেপারেট হবে। এরপরে তুমি কি করবা? স্টপারটা বন্ধ করে দিবা। এতে করে কি লাভ হইছে? দেখো তুমি অ্যাকোয়াস লেয়ারটা দেখো তুমি অর্গানিক লেয়ার থেকে সরাই দিছো। দেখছো? So that's how you basically separate two organic and the aqueous layer from from a given compound. একটা কম্পাউন্ডে অ্যাকোয়াস তো থাকতেই পারে। আরেকটা কথা হচ্ছে কি তুমি কিভাবে বুঝবা কোনটা অর্গানিক কোনটা কি বলে অ্যাকোয়াস? তুমি যদি পানি এড করো তাহলে তুমি দেখবা ওই লেয়ারের পানি মানে কি বলে ভলিউম বাড়তেছে। তার মানে কি অ্যাকোয়াস লেয়ারের যদি পানি অ্যাকোয়াস লেয়ারই হবে এটা। কারণ তাই না? কারণ তুমি একটা পানির ভলিউমে তুমি যদি পানি এড করো তো পানির ভলিউমই তো বাড়বে। তাই না? সো এটা মনে রাখবা। ক্লিয়ার? দিস ইজ ওয়ান ওয়ে টু বেসিক্যালি আন্ডারস্ট্যান্ড whether the layer is aqueous or what তোমার কি বলে অর্গানিক। ঠিক আছে? এটা মনে রাখবা। The contents of the reaction vessels are transferred to a separating funnel stopper added এই যে বললাম না contents গুলো এখানে reaction vessel থেকে এখানে আনবা স্টপার দিবা তারপরে শেক করবা শেক করার পরে for it is repeated for about 15 to 20 minutes যদি কি বলে if the neutralization is occurred then the stop cock is omitted to avoid losing any product এটা গুরুত্বপূর্ণ যখন তুমি দেখবা লেয়ার গুলো তৈরি হওয়া শুরু হয়েছে তখনই তুমি স্টপ কক দিয়ে এই প্রেসারটা রিলিজ করার চেষ্টা করবা তারপরে কি করবা একটা সময় এভাবে রেখে দিবা মানে এটা কেন রেখে দিবা কারণ the two layers are allowed to separate completely যাতে লেয়ার্স গুলা মানে ভালো করে সেপারেট হইতে পারে আর কি তো দেখো এই যে এখানে ইয়ে হয়েছে আর কি ক্লিন বিকারে তুমি অ্যাকোয়াস লেয়ারটা বেসিক্যালি এইভাবে ইয়ে করতে পারবা আচ্ছা এটা তো করলা ভালো কথা তারপরে কি করবা ড্রাইং এজেন্ট দিয়ে তো তোমাকে ইয়ে করতে হবে তাই না মানে ইউ উইল হ্যাভ টু কি বলে ওই যে অর্গানিক লেয়ারটা যেটা এই যে এই অর্গানিক পার্টটা এটাকে তো আমাদেরকে ড্রাই করতে হবে কিভাবে ড্রাই করতে পারো The drying agents are usually anhydrous inorganic salts that readily hydrate in the presence of water. এগুলো মনে রাখবা what are the drying agents these are the most common drying agents যেগুলো ASU ইউজ হয় একটা হইতেছে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড আর একটা হইতেছে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সালফেট মোস্টলি তুমি দেখবা যেগুলা অ্যানহাইড্রাস সল্টস যেগুলা এগুলাই বেসিক্যালি তোমার বলতে পারো ইউজড হয়ে থাকে ড্রাইং এজেন্ট হিসেবে কারণ পানি যদি তুমি অ্যাবজর্ব না করতে পারো তাহলে সমস্যা কারণ এটা ফুললি ইমপিওর থাকবে ঠিক আছে আর ইমপিওর থাকবে একটা দ্বিতীয় কথা হচ্ছে এটাকে ড্রাই করতে হবে ড্রাই না করলে পুরোপুরি তুমি এটাকে ইমপিওর বলতে পারো না ঠিক আছে তারপরে আমি যদি বলি a spatula of drying agent is added to the organic product and swirled. If the organic product has a low boiling point, a lead or stopper can be added to reduce the potential evaporation of any product. এটা গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি ড্রাইং এজেন্ট ইউজ করো তখন তোমার কি হবে ওই যে বয়লিং পয়েন্ট আছে না বয়লিং পয়েন্ট কম থাকলে বলতে পারো ওইটাও মনে করো ড্রাইং অর্গানিক প্রোডাক্টটাও ইভাপোরেট হয়ে যাবে আবার পানিটাও মনে করো অ্যাবজর্ব হয়ে যাবে সো ইউনো জাস্ট ফর ক্ল্যারিটি কিংবা সেফ জাস্ট টু স্টে অন দ্য সেফটি সাইড আর কি যদি বয়লিং পয়েন্ট কম থাকে কিংবা অর্গানিক প্রোডাক্টটা ভলাটাইল থাকে তখন এই ড্রাইং এজেন্টের এর সঙ্গে মানে তুমি একটা লেড ইউজ করবা মানে ফুল জিনিসটা একটা বিকারের ভিতরে ঢুকায়া ড্রাইং এজেন্টটা ঢুকায়া লেড কিংবা একটা স্টপার ইউজ করবা যাতে ইভাপোরেশনটা যাতে বেসিক্যালি না হয় ঠিক আছে তো এটা হলো কথা তো ড্রাইং অর্গানিক লিকুইড ক্যান দেন বি ডিক্যান্টেড অর ফিল্টার আচ্ছা তুমি তো করলা ভেরি গুড এই যে ড্রাই এখন এই অর্গানিক লিকুইডটা কি করবা সে তো পানি অ্যাবজর্ব করে ফেলো তাই না তো তুমি ওইটাকে ফিল্টার করতে পারবে ওই যে ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে ইফ দ্য অর্গানিক লিকুইড ইজ ড্রাই দেন ইট শুড অ্যাপিয়ার ক্লিয়ার আচ্ছা দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউর ড্রাইং প্রসেস হ্যাজ বিন ডান অর নট ইউনিট 3 একটা প্রশ্ন আসতে পারে যখনই দেখবা তোমার অর্গানিক লিকুইডটা ক্লাউডি থেকে তোমার ক্লিয়ার হয়ে গেছে তখনই বুঝবা যে তোমার ওই পানিটা বেসিক্যালি অ্যাবজর্ব হয়ে গেছে তার মানে ফুললি ড্রাই হয়ে গেছে এখন তুমি বেসিক্যালি বলতে পারো আহ, কি বলে তুমি বলতে পারো এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি বলতে পারো যে ড্রাইং এজেন্ট তার কাজটা শেষ করে দিছে ক্লিয়ার পানি মানে পানি অ্যাবজর্ব করে ফেলছে আর কি এক্সেস পানিটা ওকে তো দ্যাটস ইট বেসিক্যালি ফর মানে 80% আর কি ইউনিট টুর অর্গানিক শেষ আমরা নেক্সট ক্লাসে ইয়ে করব কি বলে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি এটা একটু পড়বো এটা হইতেছে একটু কম্পারেটিভলি একটু নতুন টপিক ইউনিট টুর জন্য আর একই সঙ্গে আরেকটা দুইটা মানে আরো দুইটা টেকনিক শিখবো একটা হইতেছে কিভাবে টাইট্রেশন করা লাগে আর দ্বিতীয় কথা হইতেছে কিভাবে মনে করো স্ট্যান্ডার্ড মলার সলিউশন বানানো লাগে এগুলা শেখা লাগবে এগুলা করলে আমাদের মোটামুটি ইউনিট টুর অর্গানিকটা ইন আ সেন্স শেষ হয়ে যাবে অ্যান্ড উইথ দ্যাট আমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে ঠিক আছে সো আমাদের কালকে দেখা হচ্ছে বা ভাই আর একটা কথা বলি রাফসান তুমি হোমওয়ার্ক কবে দিবা তো অনেকগুলো হোমওয়ার্ক পেন্ডিং আছে একটু লেট হবে দিতে। লেট হবে দিতে তো ঠিক আছে কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে নেক্সট উইকের আগে তো কারণ আমি
সিলেবাস শেষ হওয়ার পরে কিন্তু আমি মানে কি বলে হোমওয়ার্ক ডিসকাশন শুরু করবো, আর তুমি যদি হোমওয়ার্ক না শেষ করো তাহলে সমস্যা। ঠিক এই আছে? উইকের মধ্যে শেষ হয়ে যাবে, সমস্যা মানে নেক্সট উইকের মধ্যে আর কি। ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড। আর তুমি কাশিপ পাঠাবা যে কাল কবে বলছো, শনিবারের ভিতরে তাই না? শনিবারের মধ্যে লেকচার 12 দিয়ে দিব। ওকে, সব দিয়ে দিও, যা আছে, লেকচার 10 বাকি, লেকচার 12 বাকি তোমার। আর রুবাব, হ্যাঁ। অবভিয়াসলি তোমার তো, তুমি ইয়ার লেকচার 10 আর 12 বাকি না, তুমি কি পাইছো এগুলা, যে ওয়ার্কশিট গুলো দিছিলাম গ্রুপে, রুবাব? জি স্যার, পেয়েছি। ওকে, ওগুলো তুমি নিজে দিয়ে দিও, কারণ আমি নেক্সট উইক থেকে আমরা ওই যে ইয়ে করবো আর কি, কোয়েশ্চেন পেপারটা সলভিং শুরু করব, মানে কোয়েশ্চেন পেপার সলভিং আর সাথে হোমওয়ার্ক ডিসকাশন শুরু করব। তখন কিন্তু এগুলো কাজে আসবে। আর কনফিউশনস গুলো সবাই লিস্ট বানায় রাখবা। আর যদিও আমি ফুলটা দেখাবো, বাট যদি কনফিউশনস গুলো তোমরা লিস্ট বানায় রাখতে পারো তাহলে আরো সোজা হবে আর কি। সিলেক্টিভলি যদি দেখাই তাহলে সময়টা বাঁচবে। সো চেষ্টা করবা যে হোমওয়ার্ক করার পরেই, হোমওয়ার্ক যখন করতে থাকবা, আমি যে ওয়ার্কশিটস গুলো দিছি, হোমওয়ার্ক যখন করবা তখন মনে করো আলাদা একটা খাতার মধ্যে যে ভাই আমি কোয়েশ্চেন, এই ওয়ার্কশিটের কোয়েশ্চেন নাম্বার 4 পারি নাই, কোয়েশ্চেন নাম্বার 6 পারি নাই, সো স্কিপ যেগুলা করছো ওগুলা জাস্ট একটু লিখে রাখবা আর কি। একটা কি বলে, একটা লিস্ট বানাবা কিংবা একটা খাতার মধ্যে লিখে রাখবা। তো আমি যখন পড়াবো কিংবা যখন সলভিং করাবো তখন শেয়ার করি যে ভাইয়া এটা সমস্যা, এটা যদি একটু আলাদা করে দেখাইতেন, ঠিক আছে, তাহলে আরো সহজ হবে এবং মানে টাইমটাও সেভ হবে আর কি, রাদার দ্যান শোয়িং অল অফ দেম জাস্ট টুগেদার। ঠিক আছে, তো আজকের জন্য বাই, সি ইউ।